নিলয়, আমার কাছে খবর এসেছে পুরুলিয়া জেলায় একটা গ্রামে কিশোরীদের উপর অমানবিক অত্যাচার চলছে। মেয়েটাকে এক বয়স্ক লোকের সাথে তার পরিবারের লোকেরা বিয়ে দিচ্ছে, আর মেয়েটা রাজি হচ্ছে না। তুই যা, সেই মেয়েটার পাশে দাঁড়া আর গ্রামের মানুষের সাথে কথা বল। বাবার মুখ থেকে এই কথা শুনে নিলয় বলল, বাবা, মেয়েটার 14 বছর বয়স আর লোকটার 50 বছর। কি করে সম্ভব স্বাধীনতার এত বছর পরও এই ধরনের ঘটনা ঘটছে? হয়তো সেখানে শিক্ষার আলো এখনো পৌঁছয়নি। আমাদের ওই গ্রামে যেতে হবে। মানুষের জন্য কাজ করলে তবেই তো মানুষ আমাদের পাশে থাকবে, তাই না? আমার এক বন্ধু আমাকে খবরটা জানিয়েছে। আমরা আজকে রাতেই পুরুলিয়ায় রওনা হচ্ছি। ঠিক আছে বাবা, আমিও যাব তোমার সাথে। সেদিন রাতে ওরা পুরুলিয়া রওনা হয়। ওরা যেতেই গ্রামের মানুষ ওদের ঘিরে ফেলে। কে ওদের আসার খবরটা লিক করে দিয়েছিল ওদের মধ্য থেকে ওদের গ্রামের মোড়ল গুরুপদ ওদেরকে বলে, বাবু, আপনারা শহরে মানুষ কেন এসেছেন? আমাদের গ্রামে আপনারা চলে যান। এটা আমাদের গ্রাম নিয়ম, এটা আমাদের পালন করতেই হবে। এটা আবার কিরকম নিয়ম? একটা 14 বছরের মেয়ের সাথে একটা 50 বছরের লোকের বিয়ে? হ্যাঁ বাবু, মেয়েটার বাবা মা খুব গরিব মানুষ। ওদের বাড়িতে জন খাটে। ভদ্রলোকের বউ কিছুদিন আগে মারা গেছে, দুটো ছোট ছোট বাচ্চা রেখে। এদিকে মেয়েটা 14 বছর বয়স হয়ে গেছে। তার বাবা মা বিয়ে দেওয়ার সামর্থ্য নাই, তাই ওই ভদ্রলোকের সাথে মেয়েটাকে বিয়ে দিতে চায়। ভদ্রলোকের কথা শুনে নিলয় বলল, 18 বছর আগে বিয়ে দেওয়ার নিয়ম নেই, সরকার থেকে এখন আইন করে দিয়েছে। আর আপনি বলছেন মেয়েটার 14 বছর বয়স আর লোকটার 50 বছর বয়স? কী করে সম্ভব? এটা কখনো হতে পারে? মেয়েটার এখন পড়াশোনা করার সময়, তাই এই বিয়ে কিছুতেই হবে না। ওরা গরিব মানুষ, কি করে পড়াশুনো করাবে? তাছাড়া আমাদের গ্রামে কোনো স্কুল নেই। স্কুল যেতে হলে এখান থেকে 4 কিলোমিটার, তাই আমাদের মেয়েরা কেউ স্কুলে যায় না। যদি কোনো বদনাম হয়ে যায় মেয়েদের, একটু বড় হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে সংসার করে দেওয়া হয়। আপনাদের গ্রামের সব মেয়েদের 14 বছরের মধ্যে বিয়ে হয়? হ্যাঁ বাবু, তবু এই মেয়েটা একটু বড় হয়ে গেছে না, হলে 10-11 বছর মেয়েদের বিয়ে হয়ে যায়। আর যেহেতু এরা গরিব মানুষ আর ওদের বাড়িতে কাজ করে, সেজন্য ওই বাবু দয়া করে এই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে। ও দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদের কথা ভেবে। তাছাড়া মালিকের থেকে করে খায়। মালিকের প্রতি একটা দায়িত্ব নেই। নুন খেয়ে বেইমানি করা যাবে না, আমাদের সমাজে পাপ হবে। গুরুপদর কথায় রেগে যায় নিলয় আর বলে, নিকুচি করেছে বাপে। যে ভদ্রলোক বিয়ে করতে চাইছে তার মেয়ের বয়স এই মেয়েটার থেকে বেশি কোন আক্কেলে ওই ভদ্রলোকের মেয়েটাকে বিয়ে করতে চাইছে। আমরা মেয়েটার সাথে কথা বলবো, আমাদেরকে ওর সাথে কথা বলার ব্যবস্থা করে দিন। তারপর নিলয় গুরুপদকে উদ্দেশ্য করে বলল, এতদিন যা হয়েছে হয়েছে, আর হবে না। আর খুব তাড়াতাড়ি এখানে শিক্ষার আলো পৌঁছাবে। যে সমস্ত মেয়েদের ছোটবেলায় বিয়ে দেওয়া হয়েছে সে সমস্ত মেয়েদেরও আবার পড়াশোনা শেখাতে হবে। মেয়েরা শিক্ষিত হলে তবেই তো আমাদের জাতি এগিয়ে যাবে। একজন মায়ের মধ্যে শিক্ষা দরকার। আমি সেই মেয়েটার সাথে দেখা করতে চাই। না, সেই মেয়েটার সাথে দেখা করা যাবে না। গুরুপদ বারণ করলে পারভেজ চৌধুরী শোনে না। সে বলে, আমরা তোমার কোনো কথা শুনবো না। আমাদের সাথে সাংবাদিক আছে। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তোমাদের কথা সব লোক জানতে পারবে। তাই আমরা যেটা বলবো সেটাই করবে। সাংবাদিকের কথা বলতে গুরুপদ ভয় পেয়ে যায়। গুরুপদকে টাকা দেওয়া হয়েছিল আর এইসব কথা বলতে বলা হয়েছিল। নিলয় একটু চেপে ধরতে গুরুপদ সব বলে দেয়। ওই ভদ্রলোক জোর করে মেয়েটাকে বিয়ে করতে চাইছে। তারপর মেয়েটার সাথে দেখা করলো নিলয়। মেয়েটার নাম রুনু, একটা 14 বছরের আদিবাসী কন্যা। মেয়েটাকে নিলয় বলল, তোমার নাম কি? আমার নাম রুনু। আচ্ছা, তোমার বাবা মা যে বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছে, তোমার এতে মত আছে? প্রথমে তো মত ছিল না, কিন্তু এখন মত হয়ে গেছে। বাবা মা বলছিল ওর সাথে বিয়ে হলে আমাদের খাবার অভাব থাকবে না, সেজন্য আমি হ্যাঁ বলেছি। কিন্তু বিশ্বাস কর বাবু, আমার পড়াশোনা করতে খুব ইচ্ছে করে। আমি পড়াশোনা করে বড় হতে চাই, অনেক বড় হতে চাই। আমি স্কুলের দিদিমণি হতে চাই। মেয়েটার কথা শুনে নিলয় হাসলো আর বলল, বোন, আমিও তো চাই তুমি অনেক বড় হও। তোমার পড়াশোনা আমরা ব্যবস্থা করে দেব। তুমি একদিন স্কুলের দিদিমণি হবে, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। আগে বলো তোমাদের গ্রামের সেসব মেয়েদের কথা যাদের বিয়ে দিতে চাইছে, যারা পড়াশোনা না করে ঘরে বসে আছে। আমাদের এখানে এরকম অনেক মেয়ে আছে বাবু।
তারপর সেসব মেয়েদের কথা বলে নিলয় ও তার বাবা আর তাদের সাথে দুজন ছিল, তারা সেসব বাড়িতে যায়, সেসব মেয়েদের সাথে কথা বলে। তারপরের দিন নিলয় এনজির সাথে দেখা করে। এনজি ওর কর্ণধার আজাদ সরকার। নিলয় তাকে বলে, স্যার, আজকে আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার একটু হেল্প চাই। নিলয়ের কথা শুনে আজাদ সরকার বলল, কোন ব্যাপারে সাহায্য চাইছেন বলুন, তার আগে আপনার পরিচয় দিন। আমার নাম নিলয় চৌধুরী, আমার বাবার নাম পারভেজ চৌধুরী। আমি পলিটিক্স করি, সে সাথে সমাজে মানুষের জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করছি। যেহেতু আপনি এনজিও চালাচ্ছেন, সেজন্য আপনার একটু হেল্প চাইছি। নিলয় নামটা শুনে ভিতরে দাঁড়িয়ে থাকা একটা মহিলার হাত থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়। আজাদ চৌধুরী নিলয়কে বসতে বলে ভেতরে গিয়ে বলে, লিপি, কি হলো? কিসের শব্দ? আসলে আমার হাতে দুধের গ্লাস ছিল আর হাত থেকে হঠাৎ পড়ে গেল। আরে ওটা তো দুধে গ্লাস, মিন্টুকে খাওয়াচ্ছিলে, একটু দেখে কাজ করবে তো। ঠিক আছে, তুমি নতুন দুধ নিয়ে এসো। লিপি বেগম যেন ঘোরের মধ্যে চলে গেছে। নিলয় চৌধুরীর নাম তারই দেওয়া, আর পারভেজ চৌধুরী সে তো তার ভালোবাসার মানুষ। নিলয় কি করে জানলো যে তার বাবার পরিচয়? সে তো বারণ করেছিল, তবে কি নীলিমা সব বলে দিয়েছে? নিজের মনে নানা রকম প্রশ্ন দেখা দিল লিপি। সে আড়াল থেকে শুনল ওরা কি আলোচনা করছে। তা বাবা, তুমি কেন এসেছো আমার সঙ্গে দেখা করতে? তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তোমাকে তুমি বলে ডাকলাম, কিছু মনে করো না যেন। না না স্যার, ঠিক আছে। আসলে আমি একটা সমস্যা নিয়ে এসেছি। কিছুদিন আগে আমি পুরুলিয়ার একটা আদিবাসী গ্রামে গিয়েছিলাম। নামটা একটু পিছিয়ে পড়া, সেখানে শিক্ষার আলো এখনও সেভাবে পৌঁছায়নি। ওখানে মেয়েদের খুব ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয়, আর ছেলেরা কাজে লেগে পড়ে। আমার কাছে একটা খবর এসেছিল, তা সত্য যাচাই করার জন্য আমি ওখানে গিয়েছিলাম। মাত্র 14 বছরের কিশোরীকে তার ইচ্ছের বিরুদ্ধে 50 বছর বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছে। তার বাবা মা তাদের বাড়িতে কাজ করে। কিছুটা ভয় দেখিয়ে সে ব্যক্তি মেয়েটিকে বিয়ে করছে। আমি সেখানে যেতেই গ্রামের মোড়ল আমার সাথে তর্ক করছিল, সেই কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে আমি মেয়েটার সাথে কথা বলি। মেয়েটা পড়াশোনা করতে চাইছে, কিন্তু ওদের বাড়ি থেকে স্কুল প্রায় 5 কিলোমিটার, তাই ওরা যেতে পারে না। আমার খুব ইচ্ছে, আপনি তো এনজিও চালান, যদি একটু সহযোগিতা করেন, ওই সব এলাকার মানুষের কথা বলেন আর ওদের পাশে থাকেন, তাহলে আমরা সরকারের সাহায্য তাড়াতাড়ি পাবো। আসলে আমি রাজনীতি করলেও এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি যে সরকার আমার কথা শুনবে, তাই আপনাদের সাহায্য দরকার। নিলয়ের কথা শুনে আজাদ সরকার বলল, আমি অবশ্যই সাহায্য করব। আমাদের এনজিওর কাজ তো এটা, মানুষের পাশে থাকা। তুমি খবরটা দিয়ে খুব ভালো কাজ করেছো। আমি ওখানে স্কুলার ব্যবস্থা করছি, আমার কর্মীরা সহযোগিতা করবে। আমাদের সরকার অনুদান দেয়, তাই আমি সরকারের কাছে আবেদন করব কিছু করার জন্য। আজাদ সরকার তার পরের দিন তার কর্মীদের নিয়ে সেখানে চলে যায়। তার দীর্ঘদিনের কর্মী লিপি বেগমকে দায়িত্ব দেয় আর বলে, লিপি, তুমি দীর্ঘদিন আমাদের এখানে আছো, তোমার কাজ প্রশংসাযোগ্য রাখে। তুমি অনেক ছেলে মেয়েকে মানুষ করেছো, অনেক অনাথ ছেলে মেয়েকে তুমি বুকে তুলে নিয়েছো, তাই তোমার দায়িত্ব এসব পিছিয়ে পড়া মানুষের পাশে তুমি থাকা। প্রথমে কিছু স্কুলের দায়িত্ব নাও, তারপর আস্তে আস্তে ওখানকার লোকের সাথে কথা বলে শিক্ষিত মেয়েদেরকে দায়িত্ব নাও। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিতে থাকতে পারেন। লিপি বেগম দুজন মহিলাকে নিয়ে পুরো গ্রাম ভিজিট করে। তার মধ্য থেকে দুজন মহিলা পড়াশোনা জানত, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। সেই সকল মানুষকে শিক্ষা দেওয়ার ন্যূনতম একটা বেতন ধার্য করা হয়। সবাই নিলয়ের প্রশংসা করতে থাকে। এদিকে লিপি বেগমের খুব কষ্ট হয়। তার ইচ্ছে ছিল একবার নিলয়কে দেখার। সে দূর থেকে দেখেছিল, কিন্তু কোনো একটা ভয়ের কারণে সামনে আসতে পারেনি। তার ছেলে যদি হয়, মনে মনে ঠিক করলো সে যেভাবেই হোক তার ছেলেকে দেখবে, তার সাথে কথা বলবে। পরিচয় দেবে না, তবু তার কথা সে শুনবে। তার ছেলের সবাই নাম করছে, ছেলে নাকি বাবার মতো রাজনীতি করে, এটাই তো স্বাভাবিক। তার সাথে সমাজে অনেক ভালো কাজও করে, তার রক্ত আছে শরীরে, সে তো ওর বাবার মতোই হবে। বাড়ি ছেড়ে চলে এসেছিল, আর কখনো বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবেনি। এরকম নানা বিষয়ে সে যখন ভাবনা চিন্তা করছে, তার সহকর্মী মীরা তাকে বলল, আপু, কি চিন্তা করছো? কখন থেকে তোমাকে ডাকছি, কি এমন ভাবছিলে? মীরা বেগমের ডাকে লিপি বেগম ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে।
তারপর চোখের জল মুছে মীরা বেগমকে উদ্দেশ্য করে বলে, তোরা তো সবই জানিস, আমিও নতুন করে কি বলবো। সেদিন আমাদের এনজিওতে একটা ছেলে এসেছিল, দেখেছিস? লিপি বেগমের কথা শুনে মীরা বেগম বলল, কবে বলো তো আপু? আজ থেকে 5 বছর আগের কথা। আমাদের স্যারের সাথে অফিসের বসের কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ছেলেটা নাকি রাজনীতি করে, ওর বাবাও রাজনীতি করে, ভোটে দাঁড়িয়েছিল, জিততে পারেনি বলেছিল। হ্যাঁ, আমিও কথা বলেছি। ছেলেটাকে কোথায় যেন চেনা চেনা লাগছে। ওর নামটাও আমার কাছে পরিচিত। আমি আমার ছেলের নাম রেখেছিলাম নিলয়, আর সেদিন যে ছেলেটা এসেছিল ওর নামও নিলয়। আমার মনে হচ্ছিল এই আমার ছেলে, নিলয় নয় তো? তোমার ছেলে যদি হয় তাহলে আমি তদন্ত করে দেখতে পারি। তোকে আর গোয়েন্দাগিরি করতে হবে না, অনেক হয়েছে। এখন বল তো, কেন রাখছিস? এখানে তো সব ব্যবস্থা করা হয়ে গেল। আমরা কবে তাহলে রওনা হচ্ছি? স্যার ফোন করেছিল, বেরোনোর আগে ওকে যেন আমরা জানাই। স্যারকে জানিয়ে দিবি কাল সকাল 6টায় ট্রেন। এদিকে তামিমের সাথে মিতুর প্রেম জমে উঠেছে। ওরা মাঝে মাঝে লুকিয়ে দেখা করছে। আজকে তামিম মিতুকে বলেছে, মিতু, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না না, কিছু মনে করব না। কি বলবে বলো? আমিও তোমার সাথে একটু ক্লোজ হতে চাইছি। প্রায় 2 মাস হতে চললো আমাদের এই রিলেশন, তাই বলছিলাম। তামিমের কথা মিতু বুঝতে পারে। সে কিছু বলছে না দেখে তামিম বলে, আমার কথা বুঝতে না পারার কি আছে? আমরা দুইজনই ম্যাচিওর, আমরা দুজনকে ভালোবাসি, তাই তোমার সমস্যা কিসের? আমাকে আর কিছুটা সময় দিতে হবে। আমি এখনো এ ব্যাপারে প্রস্তুত নই। 1 সপ্তাহ সময় দিলাম, তার মধ্যে সিদ্ধান্ত নাও। আমি যে তোমাদের জন্য পাগলের মতো হয়ে গেছি। রাতের বেলা মিতুকে তার বড় আপু জরিনা ডাকে, কিন্তু মিতু সাড়া দেয় না। জরিনা দেখে মিতু কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। জরিনা মিতুকে বলে, কিরে, কি ভাবছিস? অনেকক্ষণ থেকে দেখছি। ভাবছি তো বিয়েতে কি সাজবো সেসব নিয়ে চিন্তা করছি। আমার বিয়ে এখন দেরি আছে, তাই ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। কবে বিয়ে হবে রে আপু তোর? যত তাড়াতাড়ি বিয়ে হবে তত আমার লাভ হবে। তোর পরে তো আমার পালা। খুব রেগে গেছিস? আগে পড়াশোনা কমপ্লিট কর। তুই আমার থেকে 5 বছরের ছোট, তোর এখন বিয়ে দেরি আছে। আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তুই বিয়ে করবি। নিজে যত স্বাবলম্বী হবি তাতে তোর লাভ হবে। আজকে আমি চাকরি করছি বলে নিজের ইচ্ছাগুলো পূরণ করছি, তোকেও তাই করতে হবে। কোনো খারাপ মানুষের ফাঁদে পা দিবি না। আমাদের মাথার ওপর না আছে বাবা, না আছে বড় ভাই, কে দেখবে বল আমাদের? মায়ের বয়স হচ্ছে, মা তো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, তাই আমাদের ভাবনা আমাদের ভাবতে হবে। আমি আশা করছি তুই এখনও ভালো আছিস। জীবনে প্রেম অবশ্যই আসবে, কিন্তু সেই মানুষটাকে চাইবি যে কেবল তোকে চাই। কোনো প্রতারকের ফাঁদে কখনো পড়বি না। এখন অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আর তুই আজে বাজে চিন্তা না করে পড়াশোনার দিকে মন দে। বুঝতে পারলি আমি কি বললাম? জরিনার কথায় মিতু হাসতে হাসতে বলে, ওকে ম্যাডাম, আমি সব বুঝেছি। আর টেবিলের ওপর ঢাকা আছে নানির ওষুধ, শেষ হয়ে গেছে, নিয়ে আসবি। জরিনা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সেটা অবশ্য নিলয়ের দৌলতেই হয়েছে। আজকে ওদের কোম্পানিতে রাতে একটা পার্টির আয়োজন করেছে। কিছুদিন আগে কোম্পানি একটা প্রজেক্ট সাকসেস হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে, সেজন্যই পার্টির আয়োজন। সেই উপলক্ষে কোম্পানির বস আসছে। আজকে 3 মাস হলো জরিনা কোম্পানিতে চাকরি করে, কিন্তু কখনো মালিককে দেখেনি। কোম্পানি ম্যানেজার শরীফুল সেই ওকে কাজে ঢুকিয়েছে। এদিকে সাদিয়া ফোন করছিল। নিলয় তখন পার্টির মিটিংয়ে ছিল। ফোনটা বাজছে দেখে সে একটু বাইরে বেরিয়ে আসে আর ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? মালিকুল ইসলাম, আমি সাদিয়া বলছি। আপনার সাথে একটু দরকার আছে, আপনি আমার সাথে দেখা করবেন? আমার সাথে কি দরকার? দেখা করলে জানতে পারবেন। প্লিজ না করবেন না, শুধু 10 মিনিট সময় দেবেন। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, তবু একটু সময় দিলে ভালো হয়। ঠিক আছে, আজ বিকেল 5টায় আমি দেখা করছি বাস স্ট্যান্ডের সামনে। একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চলে আসবে। আমি অপেক্ষা করব। ধন্যবাদ স্যার। বিকেল 5টায় নিলয় সেই রেস্টুরেন্টটায় আসে। সাদিয়া তার আগেই চলে এসেছে। নিলয়কে দেখে সাদিয়া এগিয়ে আসে, তারপর দুজনে ভেতরে গিয়ে বসে। নিলয় সাদিয়াকে বলে,
বলো, কেন দেখা করতে বলেছিলে? আমার খুব খিদে পেয়েছে, আমি খাবার অর্ডার করি, তারপর কথা বলছি। কি খাবেন বলুন? আজকে বার্ডের মিটিং ছিল, ওখানেই খেয়েছি। এখন পেট ভর্তি আছে, তাই আবার খিদে পাচ্ছে না। তুমি কি খাবে বলো, আমি খাওয়াচ্ছি। এখানে ভাত পাওয়া যায় না? ভাত পাওয়া যাবে না, কিন্তু এ সময় ভাত খাবে? আমার খুব খিদে পেয়েছে, দুপুরে কিছু খাওয়া হয়নি, তাই বলছিলাম। ঠিক আছে, আমি ভাত আর মাছ অর্ডার করছি, তুমি খাও। নিলয় ভাত মাছ অর্ডার করে সাদিয়ার জন্য আর নিজে এক কাপ চা খায়। সাদিয়ার খুব খিদে পেয়েছিল, দেখে মনেই হচ্ছে অনেক দিন খায়নি। তাই সাদিয়ার খাওয়া হয়ে গেলে নিলয় বলে, দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছিল, কেন কিছু খাওনি? আমি বাড়ি গিয়েছিলাম, আজ সকালে চলে এসেছি, তারপর হোস্টেলে ফিরে যাইনি। আপনার সাথে দেখা করব বলে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি। বাড়িতে কিছু অশান্তি হয়েছে? হুম। কথাটা বলে সাদিয়া কান্নায় ভেঙে পড়ে। নিলয় বুঝতে পারে না সাদিয়া কাঁদছে কেন। সে বলে, আমি বুঝতে পারছি না সাদিয়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো। আপনি জানেন আজ 2 দিন হলো আমার বাবা মারা গেছে? সাদিয়ার কথা শুনে নিলয় চমকে যায় আর বলে, সে কি? আমি জানি না তো, কি হয়েছিল তোমার বাবার? সবাই বলছিল ওটা রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি জানি ওটা রোড অ্যাক্সিডেন্ট নয়, আমার মায়ের পেছনে আছে, আর এর সাথে আমার চাচাও জড়িত। এসব বাজে কথা বলতে আমার ভালো লাগছে না। তারপর নিলয়কে উদ্দেশ্য করে বলে, আমি আর পড়াশোনা করব না, সেজন্য বলছিলাম। এখন তো আপনি অনেক বড় নেতা হয়ে গেছেন, আমাকে একটা কাজ দেখে দেবেন? আপনি তো অনেক লোককে কাজ দিয়েছেন। আমি একদিন জরিনা আপুর সাথে দেখা করেছিলাম, ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আপু বলছিল আপনি নাকি কাজটা দিয়েছেন। যদি এই অধমের জন্য এরকম একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। সাদিয়ার মুখ থেকে তার বাবার কথা শুনে নিলয় বলল, একদিন ছোট মা ফোন করেছিল, বলছিল তোমাদের বাড়িতে কিসের অশান্তি হচ্ছে। তোমার বাবা আমার বাবারও বন্ধু। আমি তোমার বাবাকে খুব শ্রদ্ধা করতাম। তোমাদের পড়ানোর দায়িত্ব তোমার বাবাই আমায় দিয়েছিল। তোমার বাবা ভালো মানুষ ছিল, কিন্তু তোমার মা কেন এই কাজ করলো আমি জানি না। তোমার কথা উনি কেন ভাবলেন না? মা তো কোনোদিনই ভালো ছিল না। বিয়ের আগে থেকেই মায়ের সাথে চাচুর অবৈধ সম্পর্ক ছিল, যার জন্য আপনার বাবা মাকে পৃথক হতে হয়েছিল। পরবর্তীকালে যার ফল আপনাকে পেতে হয়েছে। হয়তো আপনি বলবেন তুমি কোথা থেকে জানলে? এটা সহজ কথা, নীলিমা আন্টি আমাকে সব বলেছে, তাই আমার কাছে কিছু লুকোচুরি নেই। আমার মা আর 5টা বহিনার মতো নয়, ও নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। ও কখনো ভালো মা হতে পারবে না, না ভালো স্ত্রী। আর আমি হোস্টেলে পড়াশোনা করছি, ভেবেছিলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিছু জব দেখে নেব, সেটা বোধহয় সম্ভব নয়। তার আগেই আমাকে কিছু করতে হবে, তা না হলে আমি কোথা থেকে খরচ চালাবো? আমার আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। বাবা কি আমাদের জন্য রেখে গেছে আমি জানি না। আমি কালকে যখন মায়ের কথা শুনছিলাম আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবতে পারিনি আমার মা এত খারাপ একটা মহিলা। মা শব্দটা তো অত পবিত্র, কিন্তু এই পবিত্রর মাঝে এত নোংরামি কেন? সাদিয়ার মুখের দিকে তাকিয়ে নিলয় কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলে, দেখো সাদিয়া, আমি যখন তোমাকে পড়াতাম, তোমার মনে আছে তুমি আমাকে একটা চিঠি দিয়েছিলে আর তুমি উত্তর জানতে চেয়েছিলে, তাই তো? আমি তোমাকে বলেছিলাম তোমাকে অপেক্ষা করতে হবে উত্তর পেতে হলে, তাই আজকে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। কথাটা বলে নিলয় চুপ করে গেল আর সাদিয়া কৌতূহল নিয়ে বসে রইল। কিছুক্ষণ পর নিলয় বলল, তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিন তোমাকে আমার ভালো লেগেছে, কিন্তু তখন তুমি 14 বছরের কিশোরী ছিলে আর আমি 20 বছরের তোমার পড়ার টিচার ছিলাম। তাই সে অনুভূতি আমি তোমায় বলতে পারিনি। তোমাকে ভালো আমার সেদিনই লেগেছিল। শুধু তোমার বয়সের কথা ভেবে আমি বলেছিলাম সেই কথাগুলো, মনে আছে? তোমার সময় হলে এর উত্তর তুমি পেয়ে যাবে। আজকে তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক ম্যাচিওর, তাই আজকে বলতে সমস্যা নেই। আমি তোমায় ভালোবাসি, আর যদি তুমি আমায় ভালোবাসো তাহলে সব কথা আমার শুনতে হবে। তুমি হোস্টেলে ফিরে যাও, তোমার খরচ আমি দেব। তুমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, আর তোমার যে স্বপ্ন ছিল
তুমি ফ্যাশন ডিজাইনার হবে, তুমি তাই করো। আমি তোমার ব্যবস্থা করে দেব। টাকার কথা তুমি চিন্তা করবে না। আমাকে নিজের লোক ভেবে তোমার যখন যেটা দরকার তুমি আমাকে বলবে। নিলয়ের মুখ থেকে এই কথা শুনে সাদিয়া বলল, সেদিন যে কথাটা আপনাকে বলেছিল, সেই মেয়েটা সেই দিন 14 বছরের কিশোরী ছিল, আর আজকে সে পরিণত যুবতী। তাই সেদিন আর আজকের মধ্যে অনেক তফাৎ আছে। সেদিন সে অনেক কিছু জানতো না, কিন্তু আজকে অনেক কিছু জেনে গেছে। তাই আজকে চিন্তাধারা তার সম্পূর্ণ আলাদা। শুধু বন্ধু হিসেবে পাশে চাইছি, ভালোবাসার মানুষ হিসেবে নয়। এখন আপনার অনেক বেশি ডিমান্ড। সামনে ইলেকশন, নিশ্চয়ই আপনি দাঁড়াবেন। এখন সমাজে অনেক মানুষের জন্য কাজ করছেন, আপনার কত নাম ডাক। এখন অনেক মেয়ে আপনাকে চাইছে। তাই আমি তাদের মধ্যে যেতে চাই না, যেখানে এত প্রতিযোগিতা। আমি তার মধ্যে নেই। আমাকে প্রতিযোগী থেকে বাদ দিয়ে দিন। শুধু বন্ধু হিসেবে পাশে থেকে এই মেয়েটার কথাটা একটু ভাবুন, তাহলেই হবে। একটা জব পেয়ে গেলে আমার ভালো হবে। আমি এত ঘর ভাড়া নিয়ে থাকতে পারবো, অসুবিধা হবে না। সাদিয়ার কথা শুনে নিলয় বলে, অভিমান হয়েছে? তারপর সাদিয়ার কাছে গিয়ে সাদিয়ার গালে হাত দিয়ে আবেগের সুরে বলে, অনেক বড় হয়ে গেছে, নিজে নিজের ব্যবস্থা করে নেবে। নাহলে আমাকে কাজের কথা বলছো কেন? আমাকে যখন ভালোবাসবে না তখন আমি তোমাকে সাহায্য করব কেন? কথাটা বলে নিলয় চলে যেতে চাইলে সাদিয়া ওর হাত ধরে ফেলে আর বলে, রাগ করে চলে যাচ্ছেন কেন? আমার এখনো কথা শেষ হয়নি। আমার সময় নেই। আজ রাত 8টায় পার্টি আছে, আমি সেখানে যাব। ও পার্টিতে গিয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে নাচা হবে বুঝি? তাতে তোমার কি? আমার বয়স কম, এখন ব্যাচেলর আছি। আমাকে দেখতে শুনতে ভালো, তাই মেয়েরা আমার কাছে আসতেই পারে। তাতে তোমার জ্বলছে কেন? নিলয়ের কথায় সাদিয়া মজা করে বলে, আমার জ্বলবে না তো কার জ্বলবে বলুন? মানুষটা তো আমারই। তুই যখন জানো আমি তোমার, তাহলে তুমি এত ন্যাকামি করছো কেন? যদি আমাকে পেতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। এখনই হোস্টেলে ফিরে যাবে আর পড়াশোনায় মন দেবে। নিজের স্বপ্নগুলো পূরণ করো আর নিজে নিজে ডিপেন্ডেন্ট হও। কি বললাম শুনতে পেয়েছো? কথাটা বলে নিলয় সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। সাদিয়া নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় পরম আবেশে সাদিয়াকে বুকের মধ্যে টেনে নেয় আর বলে, এখানে কেউ চলে আসতে পারে, আর কাঁদতে হবে না। আমি তো আছি, নিজেকে সামলাও। আর আমি যা বললাম সেটাই করবে। আজ আর ফোন করে কথা বলতে পারবো না, কালকে ফোনে কথা বলবো, কেমন? এদিকে কোম্পানির পার্টিতে জরিনা এসেছে। সে অফিস ম্যানেজার শরীফুলের সাথে কথা বলছে। হঠাৎ সেখানে কোম্পানির মালিক শেখ রেজ্জাক আসে। তাকে দেখে কোম্পানির সব এমপ্লয়িরা দাঁড়িয়ে পড়ে। ম্যানেজার শরীফুল সবার সাথে আলাপ করিয়ে দেয়। ঠিক তখনই নিলয় সেখানে পৌঁছায়। নিলয়ের সাথে এর আগে অনেকবার ফোনে কথা হয়েছিল রাজ্জাকের। শরীফুল নিলয়ের সাথে রাজ্জাকের আলাপ করিয়ে দেয়, কারণ কোম্পানি খোলার জন্য নিলয়ের সাহায্য লেগেছিল। নিলয় তা করেছিল, অনেক সহযোগিতা করেছিল। সেটা কোম্পানির মালিক শেখ রাজ্জাক জানতো। পরে জরিনাকে সে এই কোম্পানিতে চাকরির জন্য ঢুকিয়ে দেয়। নিলয়ের আবদার কোম্পানি না করতে পারে না। শরীফুলের মাধ্যমে রাজ্জাকের কাছে খবর পাঠায়। সে সাথে সাথে হ্যাঁ বলে দেয়। নিলয়কে দেখে কোম্পানির বস রাজ্জাক বলে, হ্যালো নিলয়, ওয়েলকাম। আমাদের দেখা সাক্ষাৎ হয়নি, ফোনে শুধু কথা হয়েছিল। তবে শরীফুলের মুখ থেকে আপনার কথা অনেক শুনেছি। অনেক ধন্যবাদ। আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমাদের কোম্পানিটা এখানেই খুলতে পারতাম না। চেষ্টা অনেকদিন থেকেই করেছিলাম, কিন্তু ঠিক সফল হচ্ছিলাম না। হঠাৎ আমি শরীফুলকে বলি, সে আপনার সাথে যোগাযোগ করে। শেখ রাজ্জাকের কথা শুনে নিলয় বলল, আর ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমাদের কর্তব্য। এখানে কত মানুষ কাজ করছে, তাদের রুজি রুটির আপনারা জোগাড় করছেন, আর এইটুকু কাজ আমি করতে পারবো না? আমি রাজনীতি করছি শুধু মানুষের পাশে থাকার জন্য, আমার আর কোনো উদ্দেশ্য নেই। আজকে আপনি এসেছেন শুনে সমস্ত কাজ রেখে তাই আপনার সাথে দেখা করতে এলাম। আপনাদের কোম্পানি দীর্ঘজীবী হোক, আর যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে বলবেন। আর এখানে কোনো পার্টির ফান্ডে আপনারা টাকা দেবেন না। আমার সাথে ইউনিয়নের কথা হয়ে গেছে, তারা কোনো সমস্যা করবে না। নিলয়ের কথা শুনে শেখ রাজ্জাক খুশি হয়ে বলল, ধন্যবাদ মিস্টার নিলয়। সব জায়গাতেই পার্টিবাজ চলে, যার ফলে কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদের মতো সহনশীল নেতাদের আজকাল বড্ড প্রয়োজন। আপনারা যদি মাথার উপর থাকেন তাহলে আমাদের মতো
অনেক কোম্পানি লাভবান হবে, সেই সাথে অনেক মানুষ যেন কাজ করে তাদের পরিবারকে বাঁচাতে পারবে। শেখ রাজ্জাকের সাথে নিলয়ের কথা বলা শেষ হয়ে গেলে জরিনা সেখানে ছুটে আসে আর নিলয়কে বলে, কেমন আছিস ভাইয়া? আমাদের তো ভুলেই গেছিস, ফোন করলেও তুলিস না। কি হয়েছে রে তোর? আমাদেরকে তুই ভুলে গেলি? মা বলে নিলয় আর আসে না, ও আমাদের ভুলে গেছে। জানিস নানি এখন অনেক বদলে গেছে, ও এখন তোর কথা বলে। তুই এখন যাস না আমাদের বাড়ি। জরিনার কথা শুনে নিলয় বলে, ধুর পাগলি, তোদেরকে কিভাবে ভুলে যাব? তোরাই তো আমার সব কিছু। এখন একটু ব্যস্ত থাকার জন্য আমি যেতে পারিনি। কিছুদিন পর ইলেকশন আছে, সেজন্য একটু ব্যস্ত আছি। বুঝতেই তো পারছিস, তোর ভাইয়া রাজনীতি করে। আর মিতু কেমন আছে? ও কি করছে? বলতে পারছি না, ও ওর মতো করে আছে। ও তো কখনোই আমাদের কথা শোনেনি, কিছু বললেই ঝাঁঝি মারে। তারপর কিছুক্ষণ থেমে জরিনা নিলয়কে বলে, ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। তুই শুনেছিস তো সাথিয়ার বাবা আশিক আঙ্কেল মারা গেছে? হ্যাঁ শুনেছি। সাদিয়া আমার কাছে একদিন এসেছিল, বলছিল আর পড়াশোনা করবে না, চাকরি করবে। একটা চাকরির কথা বলছিল। আমি বলেছি তোর সাথে দেখা করার জন্য। হ্যাঁ, ও আমার সঙ্গে দেখা করেছিল। তুই কি বললি? পরে বলবো, এখন পার্টিতে এসেছি, পার্টি এনজয় কর। নিলয় যখন জরিনার সাথে কথা বলছিল, কোম্পানির বস শেখ রাজ্জাক একভাবেই জরিনার দিকে তাকিয়েছিল। শেখ রাজ্জাক অনেক কিছু সন্দেহ করছিল। জরিনা চলে যেতেই সে নিলয়ের কাছে এসে বলে, মিস্টার নিলয়, কি হয় মেয়েটা? গার্লফ্রেন্ড? না না, ও আমার বোন হয়। ও তো আপনাদের কোম্পানিতে কাজ করে। কেন, আপনার সাথে আলাপ হয়নি? তারপর জরিনাকে ইশারা করে নিলয় ডেকে নেয়। জরিনা কাছে গেলে নিলয় বলে, তোর কোম্পানির বসের সাথে তোর আলাপ হয়নি? না। তারপর নিলয় শরীফুলকে উদ্দেশ্য করে বলল, শরীফুল, এটা কিন্তু ঠিক নয়। কোম্পানির মালিক তার কর্মচারীদের চেনে না, এটা আবার কি জিনিস? নিলয়ের কথা শরীফুল হেসে বলল, আরে কোম্পানির মালিক তো কখনো আসেনি। আজ 6 মাস হলো কোম্পানি লঞ্চ হয়েছে, আজকে প্রথম এসেছে আর আজকে প্রথম পার্টি রেখেছে। আলাপ করে দিতে যাব কি ঠিক সেই সময় তুই এলি, তাই আর আলাপটা করা হলো না। তারপর ওই জরিনাকে উদ্দেশ্য করে শরীফুল বলে, জরিনা, তুমি একদিন মালিকের কথা বলেছিলে যে আমি কোনো দিন দেখিনি স্যারকে, তবে আজকে তোমার সামনে আছে, আলাপ করে নাও। তারপর শরীফুল সবার সাথে কোম্পানির বসের আলাপ করিয়ে দেয়। কোম্পানিতে মোট 12 জন এমপ্লয়, সবাই পার্টি এনজয় করছে। জরিনা এক জায়গায় বসে আছে, তার কিছু ভালো লাগছে না, কারণ রাত হয়ে যাচ্ছে। তার মা বলেছে সকাল করে বাড়ি ফিরতে, কিন্তু সে জানতো পার্টিতে এলে দেরি হয়ে যাবে। এদিকে নিলয়ের হঠাৎ ফোন আসে, তার দলের এক সদস্যকে কেউ গুলি করেছে, তাই সে সেখান থেকে চলে গেছে। জরিনা যখন এসব চিন্তা করছে, ঠিক তখনই কোম্পানির বস শেখ রাজ্জাক জরিনার কাছে যায় আর বলে, ম্যাডাম, কি চিন্তা করছেন? রাত হয়ে যাচ্ছে, কিভাবে বাসে যাবেন? বসের কথা জরিনা একটু অবাক হয়ে যায়। তারপর বলে, আপনি কি করে বুঝলেন? আমি বুঝি বলেই তো কোম্পানির মালিক হয়েছে, তা না হলে তো তুমি হতে পারতে। তারপর জরিনাকে উদ্দেশ্য করে বলে, চিন্তা করতে হবে না, আমার কোম্পানির গাড়ি আছে, প্রত্যেকটি এমপ্লয়কে তাদের ঠিকানায় পৌঁছে দিবে। আমি জানি মেয়েরা চাকরি করলে এখনো এতটা নিরাপদ নয়, বাড়ির লোকেদের চিন্তা হয়। এইসব সমস্যা আমরা বুঝি, তোমাকে বাড়িতে পৌঁছে দিবে। তবে নিশ্চিন্তে বসে থাকো। রাত 11টা বাজে, এখনো 1 ঘন্টা আছে। রাত 12টা বাজলেই পার্টি শেষ হয়ে যাবে, তারপর সবাইকে পৌঁছে দেওয়া হবে। তোমার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগছে, তুমি কথা বলবে আমার সাথে? হঠাৎ জরিনা শেখ রাজ্জাককে বলে, আপনি নেশা করেন না? কেনই কথা বলছো? শুনেছি পার্টি মানে এসব হয়, তাই আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, আমি যাব না। কিন্তু ম্যানেজার স্যার যখন বলল আসতেই হবে, কোম্পানির বস আসছে, তা না হলে চাকরি নিয়ে সমস্যা হতে পারে, সেই জন্য আসতে হয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম এক অন্য পার্টি, না কেউ ডান্স করছে, না কেউ নেশা করছে। তাই বলছিলাম আর কি, এখানে যেন পার্টি নয়, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, শুধু বর বউ নেই। কি সুন্দর দেখুন, সবাই নিজেদের মধ্যে গল্প করছে, আমার খুব ভালো লাগছে দেখে। জরিনা, তোমার ধারণা মিথ্যে নয়, পার্টিতে এসবই হয়, তবে আমি এসব করি না। আমার কোম্পানি পার্টি হলে সবাই নিজেরা যে যার মতো গল্প করে, হাসি ঠাট্টা করে, ভালো মন্দ খায়, তারপর যে যার বাড়ি ফিরে যায় আর গিয়ে ঘুমিয়ে পড়ে।
এখানে প্রত্যেকটা এমপ্লয়ি আমার নিজের। আমার চেন্নাই কোম্পানি আছে, ভুবনেশ্বরে আছে, আর এটা নিয়ে মোট 3টি কোম্পানির মালিক আমি। সব জায়গায় নিয়ম আমার এক। তুমি তো নতুন, আর এটা 6 মাস হলেই শুরু হয়েছে, তাই তুমি জানতে না। আস্তে আস্তে সব শিখে যাবে। কোম্পানির বস যখন এত সুন্দর করে কথা বলছে তখন জরিনার সাহস বেড়ে গেল। জরিনা শেখ রাজ্জাককে উদ্দেশ্য করে বলল, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবো কেন, তুমি নির্ভয়ে বলতে পারো। আপনাদের এই কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে প্রত্যেকেই ক্যাজুয়াল পারমিট নয় কেন? মিনিমাম এখানে 3 বছর কাজ করতে হবে, তারপর পার্মানেন্ট হবে। আমার যে সমস্ত কোম্পানি আছে 3 বছর পর তারা পার্মানেন্ট হয়েছে, আর এখানে 6 মাস হলো কোম্পানি শুরু করেছে, আর তুমি 3 মাস কাজ করছো, তাই এত সহজে পার্মানেন্ট হবে না। এখানে কাজ করো, স্যালারি কোনো সমস্যা হবে না। যেটা কথাবার্তা হয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী তুমি সেটাই পাবে, আর কোম্পানি যে সমস্ত ফর্মালিটি সবটাই তোমাকে দেওয়া হবে। হয়তো প্রথম বলে তোমাদের কোম্পানি গাড়ি দিচ্ছে না, কিন্তু কিছুদিন পর থেকে কোম্পানি সেটা চালু করে দিবে। এমনকি তোমাদের হেলথেরও ব্যবস্থা থাকবে, যে সমস্ত মেডিকেলের ব্যবস্থা থাকে তাও তোমরা পাবে। কিছুক্ষণ থেমে শেখ রাজ্জাক জরিনাকে উদ্দেশ্য করে বলে, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করে, তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ স্যার, অবশ্যই বলুন। মনে আবার কি করব, আপনি আমার বস, সবকিছু জানানোর অধিকার আছে। জরিনা, তোমার হাজবেন্ড কি করে? শেখ রাজ্জাকের কথায় জরিনা হাসতে হাসতে বলল, স্যার কি সব উল্টোপাল্টা কথা বলছেন? এখন আমার বিয়ে হয়নি, তাই হাজবেন্ড এলো কোথা থেকে? তাই বলছি, তা এখনো কেন বিয়ে করনি? আমার সেই মনের মতো পুরুষটার আজও দেখা পাইনি, তাই তো আমি তার অপেক্ষায় আজও কুমারী। জরিনার কথা শুনে শেখ রাজ্জাক মুচকি হাসল, তারপর বলল, কেউ কি লাইফে আছে? বললাম তো স্যার, মনের মতো লোকটা এখনো আসেনি। আসলে বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের অনেক দায়িত্ব বেড়ে গেছে। নিলয় আমার চাচাতো ভাইয়া, ও যদি আমাদের সাথে থাকে না, তবু ভাইয়া আমাদের কাছে খুব প্রিয়। ভাইয়ার সুপারিশে আমি এই কাজটা পেয়েছি। আমরা 2 বোন, আমাদের ভাই নেই। মা আর নানি আছে, নানি অসুস্থ। মা ইদানিং নানা রকম চিন্তা করে মায়ের শরীর ভালো নেই। ভাইয়াদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, যার টাকাটা আমার মা নাই, আর তা থেকে আমাদের সংসার চলে। আমাদের নিজের বলে কিছুই নেই। আর বোন পড়াশোনা করছে, অনার্স ফাইনাল ইয়ারে ছাত্রী, আর আমি তো এখানে কাজ করছি। দুজনে অনেক গল্প করে, তারপর কোম্পানির গাড়ি আসে, সবাই যে যার বাড়িতে পৌঁছে যায়। এদিকে ওদের দলের সদস্য রাজুর অবস্থা ভালো নয়। কে বা কারা রাজুকে গুলি করেছে সেটা ওরা জানতে পারছে না। হসপিটালে নিলয় এসেছে, সে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তারকে বলছে, স্যার রোগীর কন্ডিশন কেমন? নিলয়ের কথা শুনে ডাক্তার তারেক সরকার বলল, 72 ঘন্টা না পারলে বলা যাবে না, কারণ 3টি গুলি করা হয়েছে, এখনো বিপদমুক্ত হয়নি। ছেলে বাড়ি ফিরছে না দেখে পারভেজ চৌধুরী চিন্তা করতে থাকে। সে নিলয়কে ফোন করে আর বলে, হ্যালো নিলয়, রাত 2টা বেজে গেল, তুই এখনো বাড়ি আসছিস না কেন? বাবা আমাদের দলের ছেলে রাজুকে গুলি করেছে। রাজুর অবস্থা ভালো নয়, এখনো ওর বিপদ কাটেনি, তাই আমি হাসপাতালে আছি। কখন বাড়ি যাব বলতে পারছি না। তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। জানতে পেরেছিস কারা গুলি করেছে রাজুকে? জানি না বাবা, থানায় অভিযোগ করা হয়েছে, পুলিশ তদন্ত করছে। আজকে সন্ধ্যাবেলা হয়েছে, তাই এখনো কিছু বলা সম্ভব নয়। দেখা যাক সকাল পর্যন্ত। আর তুমি ঘুমিয়ে পড়ো, রাত জাগতে হবে না। রাত জাগলে তোমার শরীর খারাপ করবে, আর তোমাকে হাসপাতালে আসতে হবে না। যদি কিছু জানতে চাও আমাকে ফোন করবে। নিলয় পারভেজ চৌধুরীকে নিজের কাছে নিয়ে চলে এসেছে। ও একটা ফ্ল্যাট ভাড়া করেছে, সেখানে বাবা ছেলে থাকে। নিলয় ব্যবসা করে আর সেই সাথে রাজনীতি করে, আর ওর বাবাকে একটা জেরক্সের দোকান খুলে দিয়েছে। পারভেজ চৌধুরীর শরীর ভালো নয়, তাই নিলয় বাবাকে বেশি কথা বলে না। সকালবেলা নিলয় থানায় যায় আর পুলিশকে বলে, স্যার আপনারা তদন্ত করছেন, 24 ঘন্টা হয়ে গেল, এখনো একজনকে অ্যারেস্ট করলেন না। কারা এই কাজ করেছে সেটা জানতে পারলেন? নিলয়ের কথা শুনে কবির খান বলে, স্যার আমরা তদন্ত করছি, সেরকম কিছু পারছি না, আমরা চেষ্টা করছি স্যার। স্যার সরকার আপনাদের মাইনে দেয় কাজ করার জন্য, তাই আপনাদের তো একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব আপনারা কি করে এড়িয়ে যাবেন? একটা ছেলেকে প্রকাশ্যে গুলি করলো আর আপনারা 24 ঘন্টায় কিছু প্রমাণ পেলেন না। এলাকার লোক তো ছিল,
তাদের তো জিজ্ঞাসা করেছেন, তারা কিছু বলতে পারলো না? তারা কেউ দেখেননি বলল। সন্ধ্যাবেলা হয়েছে তো, তখন ওইখানটা লোকজন ছিল না। দুদিনের ভেতরে যেই কাজ করেছে তাদেরকে খুঁজে বের করবেন, না হলে এই থানায় বসে আমাদের দলের ছেলেরা ধর্ণা দেবে। কথাটা বলে নিলয় রাগে হসপিটালে চলে যায়। ওখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই জানতে পারে রাজুর অবস্থা খুব খারাপ আর সে কিছু বলতে চাইছে। নিলয় রাজুর সামনে যায়। রাজু খুব কষ্ট করে নিলয়কে বলে, সিরাজ খান এই কাজ করেছে। ও চাইছিল আমি ওর হয়ে কাজ করি, কিন্তু আমি তোমার সাথে বেইমানি করতে পারিনি। কথাটা বলেই রাজু চোখ বোঝে। এই ঘটনায় নিলয় ভেঙে পড়ে। সে তার বাবাকে বলে, বাবা, আমি আর রাজনীতি করব না। রাজুর মৃত্যু আমি ভুলতে পারছি না। আজকেও আমার জন্য মারা গেল। ওর অনেক স্বপ্ন ছিল, ও ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমি ওকে রাজনীতিতে নিয়ে এসেছি। আমার বিশ্বস্ত কর্মী ছিল, ভালো বন্ধু ছিল, ভালো সাথী ছিল, আমি হারিয়ে ফেললাম। ছেলেকে এভাবে ভেঙে পড়তে দেখে পারভেজ চৌধুরী বলল, এভাবে ভেঙে পড়লে হবে না, এটা রাজনীতি। ওরা এভাবে তোকে দুর্বল করার চেষ্টা করবে। আমি মানছি রাজুকে ওরা মেরেছে, শুধু তোর ক্ষতি করার জন্য একটা রাজুকে মেরেছে, আবার এক রাজু চলে আসবে। তাই রাজনীতির মাটিতে হারলে চলবে না। তুই শক্ত একটা জায়গায় পৌঁছে গেছিস, তাই তুই পিছু হাঁটিস না। ওই সিরাজ খান খুব ভালো মানুষ নয়, ও আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আর ওর সাথে রেহেনা বেগমও আছে। ওরা দুজন মিলে এসব করছে। আমি হেরে গিয়ে মুখ লুকিয়েছিলাম। তুই আমার ছেলে, তুই কিন্তু হারবি না, তুই জয়ী হবি। আমি যে ভুল করেছি, আমি চাই না তুই সেই ভুল কর। তাই তোকে শক্ত হতে হবে, চোখের জল ফেলতে হবে না। উঠে পড়, তোর কর্মীদের মনোবল ফিরিয়ে নিয়ে আয়। এক রাজু গেছে, আরেক রাজুকে তৈরি করে নে। বাবার কথা নিলয় সম্মতি দেয়। তারপর সে তার কর্মীদের উদ্দেশ্যে বলে, ওরা পেছন থেকে ছুরি মারছে। এবার থেকে আমরা সতর্ক থাকব, যাতে আমাদের একটা কর্মীর গায়ে হাত না ওঠে। আমরা মানুষের জন্য কাজ করব। দেখবে এই মানুষ আমাদের প্রতিবাদ করবে, আর এই মানুষই আমাদের পাশে থাকবে। সেখানে তার এক বান্ধবীর আত্মীয় কাজ করে। হঠাৎ সেখানে তার সাথে আলাপ হয় লিপি বেগমের। লিপি বেগমকে দেখে সাদিয়ার ভালো লেগে যায়। সাদিয়া লিপি বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি, আপনি কতদিন এখানে কাজ করছেন? বলতে পারছি না। জানেন তো আন্টি, আমার খুব ইচ্ছে আমি সমাজের জন্য কিছু করি। ছোট ছোট পথ শিশুদের নিয়ে কাজ করি। আমার একটা প্রোগ্রাম করছি, কলেজের ছেলে মেয়েরা তাতে অংশ নিচ্ছে, সেই উপলক্ষে এখানে আসা। তারপর আপনার সাথে আলাপ করে খুব ভালো লেগেছে। অনুষ্ঠানে আপনি অবশ্যই যাবেন। যেতে পারবো কিনা বলতে পারছি না। আমাদের সংস্থা থেকে যাকে পাঠাবে সেই যাবে, এটাই নিয়ম। এখানে আমার মতো অনেক কর্মী আছে, তারা সবাই ভালো, অসুবিধা হবে না। যদি আমাকে পাঠায় তাহলে ভালোই হবে। তোমার সাথে আলাপ করে আমারও ভালো লাগছে। তুমি তাহলে হোস্টেল থেকে পড়াশোনা করছো? হ্যাঁ আন্টি। বাড়িতে যাও না? বাড়ি আছে, কিন্তু যেতে ইচ্ছে করে না। বাবা মার উপর অভিমান করেছো? বাবা নেই, মারা গেছে। আর মা, সে থাকা না থাকা দুই সমান। অভিমান তো আছেই, একরাশ অভিমান নিয়ে বসে আছি। অভিমানে করতে নেই। মা বাবা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে, আর যখন সে ত্যাগ করে সে কষ্ট আরও বেশি হয়। মায়ের কষ্ট কখনো তুমি বুঝবে না। যেদিন তুমি নিজে মা হবে সেদিন তুমি সেটা অনুভব করবে। সব মা সমান হয় না। এক মা সন্তানকে বুকে নিয়ে থাকে, আর এক মা সন্তানকে দূরে ঠেলে দেয়। লোভ লালসা তাকে ঘিরে ধরে, সন্তানের থেকেও সেগুলো তার কাছে বেশি প্রিয় হয়। আর আমার কপাল খারাপ যে আপনার মতো মহিলাকে আমি মা হিসেবে পাইনি। আর যে মহিলাকে পেয়েছি সে আমার কাছে মা নয়, ডাইনি বলে মনে হয়। সাদিয়ার কথা শুনে লিপি বেগম বলল, ছি ছি মা, এইভাবে বলতে নেই। দেখবে একদিন সব অভিমান গলে যাবে। তোমার মা তোমারই হবে। আর এক মা তোমাকে সেই কথাই বলল। আজকে সাদিয়া এসেছিল তাদের কলেজের অনুষ্ঠান উপলক্ষে কতগুলো এনজিও ছেলে মেয়েদের সেখানে থাকার জন্য। আর এখানে লিপি বেগমের সাথে সাদিয়ার আলাপ হয়। একদিন পর অনুষ্ঠান ছিল। লিপি বেগম সেই অনুষ্ঠানে যায়। সাদিয়া লিপি বেগমকে দেখে খুব খুশি হয় আর বলে, আমি ভাবতে পারিনি আন্টি আপনি আসবেন। তুমি বললে আর আমি না এসে থাকতে পারি? মেয়ের অনুরোধ কোনো মাই অপেক্ষা করতে পারে না। আমি কি করে অপেক্ষা করব বলো? তুমি তো আমারই মেয়ে। আন্টি, আপনি কেন আমার মা হলেন না? পাগলি, আমি তো তোমার মাই। তো তোমার জন্য তো আমি তো এখানে এসেছি। তোমাকে সেদিন আমার খুব ভালো লেগেছে।
তুমি এমনভাবে বললে যে তাই আমি সংস্থাকে বললাম যাতে এখানে আমাকে পাঠানো হয়। ওরা আমার অনুরোধ মেনে নিয়েছে, তাই আমি এখানে এসেছি। আন্টি, আজকে আপনার সাথে একজনকে আলাপ করিয়ে দেব। কার সাথে আলাপ করে দেবে? তোমার বিশেষ কেউ? আমার এক ভালোবাসার মানুষ আছে, আমি তাকে খুব ভালোবাসি। আমার 14 বছরের কিশোরী মনের প্রথম ভালোবাসা। সে আমার মায়ের জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। অনেক কষ্টের, অনেক দিন পর আবার আমি তাকে পেয়েছি। সাদিয়ার কথা শুনে লিপি বেগম বলল, তুমি তো খুব দুষ্টু। 14 বছরই তুমি প্রেম করা শুরু করে দিয়েছিলে? লিপি বেগমের কথা সাদিয়া হাসতে হাসতে বলল, 14 বছরের প্রেম করা শুরু করিনি, তাকে আমি প্রথম দেখি তখন থেকে একটা অনুভূতি জন্মায় তার প্রতি। ও আমাদের বাড়ির কাছে বাড়ি। আমার প্রাইভেট টিচার ছিল, আমার থেকে 6 বছরের বড়, কিন্তু কখনো আমার দিকে তাকিয়ে দেখেনি। তার 1 বছর পর আমার যখন 15 বছর বয়স, তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি একটা চিঠির মাধ্যমে তাকে জানিয়েছিলাম। সেটা আমার ভুল ছিল, কিন্তু তখন সে আমায় কিছু বলেনি। আমার চিঠির উত্তর সে শুধু বলেছিল অপেক্ষা করতে হবে, তবে পাবে। তারপর থেকেই আমি আর কিছুই তাকে বলিনি। হঠাৎ আমার এক আপু মারা যায়। আমি খুব ভেঙে পড়েছিলাম। সে সাথে আপুর বয়ফ্রেন্ডও খুন হয়। আমার মা এই ঘটনার জন্য স্যারকে দায়ী করছিল, কিন্তু আমি জানি স্যার এই কাজ করতে পারে না। পরে শুনেছি ওই ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির পুরো বিবাদ ছিল। তার বলি করা হয়েছিল স্যারকে। স্যার তারপর ওখান থেকে চলে গিয়েছিল। এখন উনি রাজনীতি করেন, সমাজে অনেক মানুষের উপকার করেন। এর আগে উনি ইলেকশনে লড়েছিলেন, কিন্তু সফল হননি। আবার শুনেছি উনি দাঁড়াবেন। আজকে ওনার এখানে আসার কথা আছে। উনি এলে আপনার সাথে আলাপ করিয়ে দেব। লিপি বেগমের সাথে কথা বলতে বলতে সাদিয়া দেখে একটা গাড়ি ঢুকছে। সাদিয়া বলে, আন্টি, আমার মনে হচ্ছে ও চলে এসেছে। আপনি এখানেই অপেক্ষা করবেন, আমি আপনার সাথে আলাপ করিয়ে দেব। কথাটা বলে সাদিয়া সেদিকে ছোটে। লিপি বেগম খেয়াল করে গাড়ি থেকে সেদিনের সে ছেলেটা নামছে। সবাই সেই ছেলেটাকে ঘিরে ধরে। সাদিয়ার সামনে যাওয়ার আগে ওরা এক বান্ধবী তরি নিলয়ের কাছে যায় আর নিলয়কে হাসতে হাসতে জিজ্ঞেস করে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আপনার কথা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি তো এমনিতেই আপনার ফ্যান। তরির সাথে হেসে হেসে কথা বলতে দেখে সাদিয়ার খুব রাগ হয়। সে রাগে ফসফস করতে থাকে। নিলয় আর চোখে সাদিয়ার দিকে তাকায়। সে বুঝতে পারে সাদিয়া রেগে গেছে, কিন্তু সেই মুহূর্তে সে কিছু বলে না। অনুষ্ঠান শুরু হয়ে যায়, সকলেই ব্যস্ত হয়ে যায়। নিলয় সাদিয়াকে দেখতে পায় না। নিলয় এদিক ওদিক তাকিয়ে দেখে একজন মহিলার সাথে সাদিয়া কথা বলছে। নিলয় সেখানে যায় আর সাদিয়াকে উদ্দেশ্য করে বলে, কি হলো? আমি যে তোমাকে খুঁজছি আর তুমি এখানে, তুমি কি আমাকে চিনতে পারোনি? কি করে চিনবো বলো? তুমি যখন তোরের সাথে হেসে কথা বলছিলে তখন তুমি তো আমাকে চিনতে পারোনি। নিলয় বুঝতে পারে সাদিয়া ওর উপর রেগে আছে। নিলয় বলে, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আরে ও তো তোমারই বান্ধবী, এত জ্বলছো কেন? সাদিয়া নিলয়কে বলে, আমি আজকের দিনে তোমাকে কিছু বলবো না, পরে তুলবো। আর আজকে তোমাকে একজনের সাথে আলাপ করিয়ে দেব। আমার এক আন্টি হয় উনি। তারপর সাদিয়া লিপি বেগমকে বলে, আন্টি, এই সেই মানুষ যার কথা আপনাকে বলছিলাম। তারপর সাদিয়া নিলয়কে উদ্দেশ্য করে বলে, দেখো, এটা আমার একটা আন্টি, এনজিওতে কাজ করে। আমাদের কলেজের প্রোগ্রামের জন্য ওখানে আমরা গিয়েছিলাম, আর ওখানে আমার আন্টির সাথে আলাপ। আমি আন্টিকে এখানে আসার জন্য বলেছিলাম। আন্টি এসেছে। উনি খুব ভালো মানুষ। ওনারা পথ শিশুদের নিয়ে কাজ করে। তোমার সাথে আলাপ হলে তোমারও ভালো লাগবে। সাদিয়ার কথায় নিলয় লিপি বেগমের দিকে তাকায় আর বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? নিলয়ের কথা লিপি বেগম নিলয়ের দিকে তাকালো। তার চোখ দুটো ছলছল করতে লাগলো। তবু সে নিজেকে সামলে বলল, আসসালামু আলাইকুম বাবা, ভালো নেই, তবে এর আগে আমি তোমাকে একবার দেখেছিলাম। কবে দেখেছিলেন? তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করবে না, তুমি তো আমার ছেলে। না, মনে করব কেন? মা তো ছেলেকে যা ইচ্ছে বলে ডাকতেই পারে। তা আন্টি, আমাকে কবে দেখেছিলেন? বসুন্ধরা বলে যে এনজিও আছে, আমি তো এখানে কাজ করি। তুমি একটা সমস্যার জন্য এখানে গিয়েছিলে আর আমাদের হেল্পের চেয়েছিলে, মনে আছে?
তোমার পুরুলিয়া একটা আদিবাসী গ্রামের ঘটনা কথা। তোমার কথা মতো আমরাও তার পরের দিন ওখানে গিয়েছিলাম। সত্যি ওখানকার পরিস্থিতি ভালো ছিল না। আমরা এনজিওর কর্মীরা ওখানে গিয়েছিলাম, আর ওখানকার দুজন মহিলাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম ওখানে মেয়েদেরকে নিয়ে স্কুল খোলার জন্য। এখন ওখানে ভালো কাজ হচ্ছে। মেয়েরা নিয়মিত স্কুলে আসে, আমাদের সংস্থা থেকে ওখানে ভিজিট করা হয়, সরকার থেকে অনুদান দেওয়া হয়। খুব ভালো লাগছে। তোমাদের মতো ছেলেরাই তো মানুষের জন্য কাজ করবে। তোমরা খবর দিলে তবেই তো আমাদের সংস্থা মানুষের কাছে পৌঁছাতে পারবে। আমরা অনেক কিছু জানি না, তাই অনেকে আমাদের এই বিষয় নিয়ে জানাই। আমরা সকল কর্মীর মধ্যে যখন ঝাঁপিয়ে পড়ি, এই যে আজকে সাদিয়া আমাদের কাছে গিয়েছিল ওদের কলেজ থেকে প্রোগ্রামের জন্য, আমরা তাই এখানে এসেছি। আর আমি ভাবতেই পারিনি এখানে এসে আবার তোমার সাথে দেখা হয়ে যাবে। সেদিন তুমি গিয়েছিলে, আমার খুব ইচ্ছা করছিল তোমার সাথে কথা বলতে। তোমার কথাগুলো খুব সুন্দর, কোথায় যেন মনে হচ্ছে তুমি আমার খুব প্রিয় একজন। তাই আলাপ করার ইচ্ছে ছিল। আজকে সাদিয়ার জন্য তাও হয়ে গেল। তারপর সাদিয়াকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ সাদিয়া আমার এই উপকার করার জন্য। তারপর স্টেজে উঠে বক্তৃতা দিল। নিলয় খুব সুন্দর বক্তৃতা দিতে পারে। তার সুন্দর কণ্ঠস্বর, বলার বাচনভঙ্গি সকলে মুগ্ধ হয়ে গেল। নিলয় চলে যাচ্ছে দেখে লিপি বেগম নিলয়ের কাছে আসার বলে, বাবা তুমি একবার আমাদের ওখানে যাবে? তোমার সাথে আমার অনেক কথা আছে, আমিও ওখানে থাকি। হ্যাঁ আন্টি, অবশ্যই যাব। আপনাদের মতো মানুষের সাহায্য আমাদের সব সময় দরকার। রাতে বাড়ি এসে নিলয় তার বাবাকে বলল, বাবা আজকে কলেজে একটা প্রোগ্রাম ছিল, ওরা আমাকে ইনভাইট করেছিল। ওখানে একটা মহিলার সাথে আমার আলাপ হলো। মহিলাটা একটা এনজিওর সাথে যুক্ত। আমরা পুরুলিয়ার যে সমস্যায় পড়েছিলাম ওদের সাহায্য চেয়েছিলাম। ওই মহিলা ওখানে কাজ করে। উনি নাকি নিজে গিয়েছিলেন পুরুলিয়ায়। এখন সব সমস্যা মিটে গেছে। এ খবর যদিও আমি জানি, ওই মহিলাকে আমার খুব ভালো লেগেছে। যেন মনে হচ্ছে আমি ওনাকে চিনি। ওই মহিলাও একই কথা বলেছে। আমাদের মনে হয় কোনোদিন দেখা হয়েছিল। আমি ঠিক বুঝতে পারছি না বাবা, ওই মহিলা কে হতে পারে। নিলয়ের কথা শুনে পার্বত চৌধুরী বলল, আসলে সকল নারীর মধ্যে তুই তো তোর হারিয়ে যাওয়া মাকে খুঁজিস, তাই হয়তো তোর মনে হয়েছে ওটা তোর হারিয়ে যাওয়া মা। এগুলো তোর মনের ভুল। তবে যাই হোক, তুই মহিলাদের সাথে যোগাযোগ রাখবি। ওরও হয়তো পুরনো কাউকে মনে পড়েছে তোকে দেখে। কালকে তোর পান্ডুয়ায় প্রোগ্রাম আছে, ওখানে কর্মীদের নিয়ে মিটিং আছে, মনে আছে তো সেসব কথা? হ্যাঁ বাবা, মনে আছে। আসলে রাজু চলে যাওয়ার পর তোমাকে আমি দায়িত্ব দিয়েছি। কোথায় কার সাথে আমার মিটিং আছে, কি কাজ আছে, সেজন্য তোমার উপর চাপ পড়ে যাচ্ছে। এবার ভাবছি আমার একটা লোক রাখতে হবে। এখন কাউকে রাখতে হবে না, এখন আমি সব কিছু হিসাব রাখব। তুই আগে ইলেকশন কমিশনে ফাইল কর, ইলেকশনে জয়ী হ, একটা ভালো পদ পা, তারপর করবি। ওই শয়তান সিরাজ খান ও রেহেনা বেগমের মুখটা খুলে দিবি। আমি খবর পেয়েছিলাম ওরা সব কিছুর মূলেই আছে, আর তোকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে। আর ওই মহিলাকে তো একদম ছাড়বি না, যে তোকে মিথ্যা অপবাদ নিয়ে এলাকা ছাড়া করেছে। আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে, আমাকে নীলিমা সব বলেছে। বাবার কথা নিলয় ভাবলো সাদিয়ার কথা কি বাবাকে বলা ঠিক হবে। তবু বাবার সাথে যেহেতু বন্ধুর মতো আলোচনা করে, তাই সে বাবাকে বলল, বাবা আমি তো সব কিছু তোমাকে বন্ধুর মতো বলি, তাই একটা কথা আমি তোমার সাথে বন্ধুর মতো আলোচনা করতে চাই। তুমি একটু বলবে আমি কি করব? ছেলের কথায় পার্বত চৌধুরী ছেলেকে বলল, তুই আমাকে বন্ধুর মতন সব কিছু বলতে পারিস, কোনো সমস্যা নেই। কি হয়েছে আমাকে বল। বাবার কাছ থেকে আশ্বস্ত হয়ে নিলয় বলল, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি। নিলয়ের মুখ থেকে তার ভালোবাসার কথা শুনে পার্বত চৌধুরী বলল, এ তো খুব ভালো কথা বাবা। তা মেয়েটাকে কোথায় বাড়ি? তুই এখন বড় হয়েছিস, রোজগারও করছিস, তাই এবার তো তোকে আমার বিয়ে দিতেই হবে। তুই বল, আমি যাব মেয়েটার কাছে, তার বাবা মার সাথে কথা বলবো। বাবার কথায় নিলয় কিছুক্ষণ চুপ করে বসে থাকে। সেটা দেখে পার্বত চৌধুরী বলে, কি হলো নিলয়, বল আমাকে, মেয়েটাকে, তোর ভালোবাসার মানুষের কথা তুই আমায় বলবি না? আমি তো বলেছি তোকে আমার কাছে লজ্জা পেতে হবে না, আমি তোর বন্ধু, তুই সব কিছু আমার সাথে আলোচনা করতে পারিস। বাবা মেয়েটার নাম সাদিয়া, ও তোমার বন্ধু আশিক খানের মেয়ে। কিছুদিন আগে আশিক খান রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
আমি আশিক খানের অনুরোধে ওদের বাড়িতে পড়াতে যেতাম। তখন সাদিয়ার বয়স 14 বছর, ক্লাস 8-এ পড়ে, আর আমার 20 বছর। তখনই আমাদের দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। আর সাদিয়া তখন ভুল করে আমাকে একটা চিঠি দিয়েছিল। আমি ওকে অপেক্ষা করতে বলেছিলাম। তারপর থেকে সাদিয়া কিছু বলতো না। হঠাৎ একদিন সিরাজ খানের মেয়ে আত্মহত্যা করে, আর তার দায়ী আমাকে করে সাদিয়ার মা রেহানা বেগম। আমার নামে মিথ্যে অপবাদ দেয়, কারণ ওর সাথে ইকবাল বলে একটা ছেলের সম্পর্ক ছিল। ছেলেটা আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল, আর আমার কাছেই পড়তো। আমারও সুবিধে হতো, ওর সাথে আলোচনা করতে পারতাম, কিন্তু এই সম্পর্কে আমি জানতাম না। সিরাজ খান জেনে গিয়েছিল ওরাই ষড়যন্ত্র করে ছেলেটাকে মেরে ফেলে, আর তার মেয়েটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মেয়েটা ইকবালকে খুব ভালোবাসত। চারিদিকে আমার বদনাম করে বেড়ায় এলাকার লোক। আমাকে কেউ দেখতে পারতো না। আমার খুব কষ্ট হয়েছিল। তারপর আমি চলে আসি ওখান থেকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর তো ছোটো মা তোমার কাছে আমাকে নিয়ে আসে। কিছুদিন আগে সাদিয়া আমাকে ফোন করেছিল। ও হোস্টেলে থাকে। আমার কাছে একটা চাকরির কথা বলেছিল। ও বলেছিল পড়াশোনা ছেড়ে চাকরি করবে। ওর সাথে ওর মায়ের খুব ঝগড়া হয়। ওর মা ওকে বাড়ি থেকে চলে যেতে বলে। সে দুঃখে ও বাড়ির সাথে সম্পর্ক ছেড়ে কলেজের হোস্টেলে চলে যায়। আমি ওকে পড়াশোনার জন্য চাপ দিই, আর ওকে বলি চাকরি করতে হবে না, তুমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তোমার সমস্ত পড়াশোনার খরচ আমি দেব। তারপর ওর ফ্যাশন ডিজাইনে যাওয়ার ইচ্ছা আছে। আমি বলেছি তোমাকে আমি ভর্তি করে দেব, তোমার জীবনে যা যা স্বপ্ন আছে আমি সব পূরণ করে দেব। তারপর ও আমার কথা মতো আবার কলেজে যাওয়া আসা শুরু করেছে। এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। ছেলের মুখ থেকে এই কথা শুনে পারভেজ চৌধুরী বলল, আমি খুব খুশি হয়েছি নিলয়, তুই একটা ভালো কাজ করেছিস। আশিক খুব ভালো ছেলে ছিল। ও আমার ছোটবেলার বন্ধু ছিল। তোর মায়ের সাথে সম্পর্ক আশিক সবটাই জানতো, কিন্তু তারপরেও আশিক বিয়ে করে, কিন্তু সেই বিয়েতে সুখী হয়নি। রেহানার সাথে সিরাজের সম্পর্ক তৈরি হয়। আশিক চাকরির জন্য অন্য জায়গায় থাকতো। আমি যখন জানতে পারি ওর সাথে সম্পর্ক চলছে, আমার খুব বাজে লাগে। আমি সিরাজকে বোঝালে সে খুব রেগে যায়। সিরাজকে জোর করে একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়ে যায়, কিন্তু তবুও রেহানার সাথে সম্পর্ক বন্ধ করে না। সিরাজের একটা মেয়ে হয় শুনেছি। সিরাজের বউ সেই মেয়েকে ফেলে তার বাপের বাড়ি চলে যায়। তারপর সিরাজ তোর নানুকে আমাদের বিষয়ে সব বলে দেয়। তোর নানু আমাদের অপমান করে, তোর মার সাথে মেলামেশা বন্ধ করে দেয়, আর পার্টির নামে সে আমায় মিথ্যা বদনাম দেয়। আমি রাজনীতি ছেড়ে সব কিছু ছেড়ে এখানে চলে আসি। তারপর থেকে তোর মায়ের খোঁজ আমি জানি না। আমি জানতাম না লিপি অন্তঃসত্ত্বা, ও কখনো আমায় বলেনি। আমরা লুকিয়ে রেজিস্ট্রি অফিসে বিয়ে করেছিলাম, আর বলেছিলাম পরে আমি সবাইকে বলবো। তোর নানুকেও বলার ইচ্ছে ছিল। সবার মত নিয়ে আমরা সামাজিক বিয়ে করব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। বাবার মুখ থেকে সব কথা শুনে নিলয় বলল, বাবা, সাদিয়ার যখন ইচ্ছে আছে, আমার যখন মত আছে, আমি ওকেই বিয়ে করব। ওই রেহানা বেগম আর সিরাজের মতো নোংরা লোককে কিছু বলতে হবে না। ওদের মতামতের কোনো দরকার নেই। সে যাই হোক, আমার বৌমাকে একদিন আমার কাছে নিয়ে আসবি, আমি তাকে দেখব। আশিক আমার ছোটবেলার বন্ধু। এদিকে তামিম খান আর মিতু ডেট করতে হোটেলে আসে। তারা যখন হোটেল থেকে ফিরছিল তখনই জরিনার চোখে পড়ে যায়। সে বাড়িতে এসে মিতুকে বলে, মিতু, তুই যেটা করছিস ঠিক নয়। আমাদের মাথার উপর বড় ভাই নেই, না আমাদের বাবার ছায়া আছে। আজকে তোকে আমি দেখেছি হোটেল থেকে তামিমের সাথে বেরোতে। তামিম ছেলেটা ভালো নয়, ও খুবই বাজে ছেলে। তোকে আমি সাবধান করে দিলাম, নিজের পায়ে কুড়ুল মারিস না। জরিনার কথা মিতু রেগে যায় আর বলে, তোকে এত জ্ঞান দিতে হবে না। তুই কত ভালো আমার জানতে বাকি নেই, তুই আবার আমার সাথে কথা বলছিস। মিতুর কথা জরিনা না বলে। কেন, আমি কি করেছি? বয়স তোর 27 বা 28 বছর হয়ে গেল, তুই এখনো বিয়ে করছিস না কেন? তুই বিয়ে করছিস না বলে আমিও তো বিয়ে করতে পারছি না। মা বলেছে বড় বোন থাকলে ছোট বোনের বিয়ে হতে নেই। তুই বিয়ে করে নে, তারপর আমিও বিয়ে করব। আমি তামিমকে ভালোবাসি, ও আমায় কখনো ধোকা দেবে না। ওকে আমি বিশ্বাস করি, আর ওর সাথে আমার সব কিছু সম্পর্ক হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয়, আমার সব কিছু হয়ে গেছে। তাই ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না।
আমি জানি তুই ওকে দেখতে পারিস না, আর তার কারণ নিলয় ভাই। আর নিলয় ভাই তো তোকে চাকরি দিয়েছে, তুই তার জন্য তার পাচাটা কুকুর হয়ে বসে আছিস। আমি কিন্তু কারো কথা শুনবো না, আমি তামিমকে বিয়ে করব। তুই মায়ের সাথে কথা বল, মা আমার কথা শুনছে না, আমি আর অপেক্ষা করতে পারছি না। সেজন্য আমরা নিয়মিত হোটেলে যাই, ওর সাথে ডেট করি। আর কিছু বলবি তুই? তোর এসব কথা বলতে লজ্জা করছে না? জানিস না তামিম খান কি জিনিস? এর ফল তোকে ভুগতেই হবে। ওই তামিম শুধু তোকে নয়, এরকম অনেক মেয়ের সাথে রিলেশন করেছে। তুই আমার বোন ভাবতে ঘেন্না করছে। আর আমার জন্য তোকে অপেক্ষা করতে হবে না, আমার বিয়ে যখন হবার তখন হবে। এত যদি অসুবিধা হয় তুই বিয়ে করে ফেলতে পারিস। তুই তো আমার গলার কাটা হয়ে বসে আছিস, তোর জন্য তো মা রাজি হচ্ছে না। তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হ, তারপর আমি বিয়ে করে ফেলবো। মিতুর কথা জরিনা কষ্ট পায়। সে অফিসে গিয়ে মন খারাপ করে বসে থাকে। হঠাৎ ম্যানেজার শরীফুল তাকে বলে, জেরিনা, আজকে স্যার এসেছে, অফিসে তোমাকে ডাকছে। তুমি ফাইলে কিছু ভুল করেছো, তার জন্য তোমাকে ডাকছে। আমি ভুল করেছি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ফাইল ছিল, সেটা তুমি যাও। ইদানিং আমিও দেখছি তুমি কেমন অন্যমনস্ক থাকো, কি হয়েছে তোমার? ম্যানেজার শরীফুলের কথা জরিনা বসের কেবিনে যায় আর বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। জরিনা ভেতরে ঢুকলে বস তাকে বসতে বলে। জরিনা চুপ করে বসে থাকে। শেখ রাজ্জাক কাজ করতেই থাকে। প্রায় আধ ঘন্টা হয়ে যায়। জরিনা অধৈর্য হয়ে ওঠে। বিরক্ত হয়ে বসের উদ্দেশ্য বলে, স্যার আপনি কেন আমাকে এখানে বসিয়ে রেখেছেন? ম্যানেজার স্যার বলছিল আমার নাকি ফাইলে কিছু ভুল আছে। আমি কি ভুল করেছি কিছু বুঝতে পারছি না। তবে ইদানিং আমার মন ভালো নেই, হতেও পারে। তাহলে আমাকে দিন, সেগুলো আমি সংশোধন করে নিয়ে আসি। জরিনার কথায় শেখ রাজ্জাক বলে, কেন তোমার মন ভালো নেই? একটু সমস্যা আছে, ফ্যামিলির সমস্যা। দেখো জরিনা, তোমার ফ্যামিলির সমস্যার জন্য আমার কিন্তু অনেক লাখ টাকা ক্ষতি হয়ে গেল। তবু তোমাকে আমি একটা সুযোগ দিব। তুমি বলো তোমার ফ্যামিলি কিসের সমস্যা? কোনো রকম সাহায্য লাগবে? তাহলে আমার কোম্পানি কিন্তু করবে। যদি সাহায্য লাগে তাহলে আপনি করবেন? অবশ্যই করব। তাহলে আমার জন্য একটা ছেলে দেখে দেবেন, আমি বিয়ে করতে চাই। আসলে আমার 28 বছর বয়স হয়ে গেল, কিন্তু সেরকম কোনো ছেলের সাথে আমার কখনো সম্পর্ক হয়নি। আর আমার কোনো অনুভূতিও কখনো কারোর প্রতি আসেনি। তারপর বাবা মারা যায়, সংসারে বড় হওয়ার জন্য একটা দায়িত্ব এসে পড়ে। আমার ছোট বোন একটা বাজে ছেলের খপ্পরে পড়েছে। কিছুদিন আগে আমি ওদের দুজনকে হোটেল থেকে বেরোতে দেখেছিলাম। আমি খুব রেগে যাই। আমি ওকে বাড়িতে গিয়ে বললেও ও আমার সাথে ঝগড়া করে বলে ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমার জন্য নাকি বিয়ে হচ্ছে না। মা বলেছে বড় বোন থাকলে ছোট বোনের বিয়ে দেবে না। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে ও নাকি ছেলেটাকে বিয়ে করবে। কিন্তু আমার মনে হয় না ওই ছেলে ওকে বিয়ে করবে। ওই ছেলেটা রাজনীতি করে। আমাদের কলেজে আমার থেকে 1 বছরের সিনিয়র। নিলয় ভাইয়ের সাথে পড়তো, কিন্তু বোন আমার সাথে চ্যালেঞ্জ করেছে ওকে বিয়ে করবেই। সেজন্য আমাকে বিয়ে করতে হবে। আর 1 মাসের মধ্যেই ওই ছেলেটাকে বিয়ে করবে। যতদিন আমি বিয়ে না করছি ততদিন ওরা এইভাবে মেলামেশা করবে। বুঝতেই তো পারছেন, ওদের এখন বয়স কম, এখনও শুনছে না, আবেগে ভাসছে। সেই জন্য আমি একটু চিন্তায় আছি। জরিনার কথা শুনে শেখ রাজ্জাক বলল, ঠিক আছে, তোমার সমস্যা শুনেছি। তুমি এখন মাথা ঠান্ডা করে কাজ করো। আমি আজকে তোমাদের বাড়িতে যাব, তোমার বোন আর মায়ের সাথে কথা বলবো। আর আমি অবশ্যই নিলয়কে নিয়ে যাব। নিলয় আমার অনেক উপকার করেছে, এখন আমার ভালো বন্ধু হয়ে গেছে। ওর জন্য কোম্পানি অনেক ডেভেলপমেন্ট করছে। তারপরেও তোমার চাচাতো বোন হয়, ওকে তো দরকার হতেই পারে। তুমি এখন এসো। স্যার আমি মাকে ফোন করে জানিয়ে দেবো যে আপনি যাবেন আমাদের বাড়ি। না, ফোন করে জানাতে হবে না। আমি রাত 8টার পর যাব। তুমি যে সময় ছুটি শেষে বাড়ি যাও সেরকম বাড়ি চলে যাবে। শেখ রাজ্জাক নিলয়কে ফোন করে আর বলে, নিলয়জি, আপনি কি ব্যস্ত আছেন? না না, ফাঁকা আছি, বলুন কি বলবেন। আপনাকে একটা ঘটকালি করতে হবে। ঘটকালি? কার জন্য? আমার জন্য। শেখ রাজ্জাকের কথা শুনে নিলয় হাসতে হাসতে বলল, সে কি, আপনার এখনো বিয়ে হয়নি? আমি তো ভেবেছিলাম আপনি 2-3টে বাচ্চার বাবা হয়ে গেছেন।
না, 39 বছর বয়স হয়ে গেল, এখনো ফুল ফোটেনি, তবে এবার ফুটবে বলে মনে হয়। তাই ঘটকালিটা আপনাকেই করতে হবে। এত দেরি করার কারণ? মেয়ে পাইনি, তবে এবার সন্ধান পেয়েছি, সেই জন্য আপনার সাহায্য লাগবে। আমি তোমার কোম্পানির জন্য অনেক কিছু করেছেন, আর আমার এই উপকারটা করুন, তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বলুন, আপনার জন্য আমি কি সাহায্য করতে পারি? আমাদের কোম্পানিতে কাজ করে আপনার চাচাতো বোন জরিনা, ওকে আমার পছন্দ, আমি ওকে বিয়ে করতে চাই। তাই আজকে রাত 8টার সময় আপনি আমার সাথে ওদের বাড়ি যাবেন। ওনার মাকে বলবো, ওনার মায়ের যদি মত থাকে তাহলে আজকে ওকে রেজিস্ট্রি করে আমি ওকে বিয়ে করব। শেখ রাজ্জাকের কথা শুনে নিলয়ের খুশি আর ধরে না। সে বলে, সত্যিই তাহলে খুব ভালো হয়। অনেকদিন থেকে ছোট মা বলছিল জেরিনার জন্য ভালো ছেলে দেখতে। আসলে আমি এত ব্যস্ত থাকি, এই বিষয়টা মাথায় আসেনি। জেরিনা খুব ভালো মেয়ে, আপনি ওকে বিয়ে করলে সত্যিই সুখী হবেন। সন্ধ্যের পর নিলয় আর শেখ রাজ্জাক জরিনাদের বাড়ি আসে। ওদের সাথে ওদের উকিলও ছিল। নিলয় নীলিমা বেগমকে উদ্দেশ্য করে বলে, ছোট মা, এনার নাম শেখ রাজ্জাক, আমার বন্ধু হয় বলতে পারো। আবার জেরিনা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক। ও জেরিনাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। তোমার যদি অনুমতি থাকে তাহলে আজকেই ওরা রেজিস্ট্রি করে বিয়ে করবে। ওর কথা শুনে নীলিমা বেগম বলল, এটা খুব ভালো কথা, আমি খুব চিন্তায় ছিলাম। যাই হোক, ভালো ছেলের সাথেই আমি আমার মেয়ের বিয়ে দিতে পারছি। তারপর শেখ রাজ্জাককে উদ্দেশ্য করে নীলিমা বেগম বলে, বাবা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, খুব ছোটবেলা বাবাকে হারিয়েছে, কিছুদিন আগে মাও মারা গেছে। এখন শুধু আমার একটা আপু আছে, সে দিল্লিতে থাকে। আমাকে বলেছে, তোর যদি কাউকে ভালো লাগে বিয়ে করে নিয়ে সংসার কর। কিছুদিন যাবৎ আমি জরিনাকে নোটিস করছিলাম, বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। তাই আজকে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক আমাকে বলতেই হবে। তাই নিলয়কে ফোন দিয়ে আপনার কাছে নিয়ে এলাম। আমি কি আর বলবো বাবা, আমিও মেয়েদের জন্য খুব চিন্তায় আছি। তোমরা সুখী হও বাবা। ওই দিনে রেজিস্ট্রি করে জরিনা ও শেখ রাজ্জাকের বিয়ে হয়। নিলয়কে দেখে শায়লা বেগম তাকে জড়িয়ে ধরে। নিলয় দেখে শায়লা বেগম ভেঙে পড়েছে। একে পুত্র শোক, তার উপর শরীরের নানা রকম ব্যাধি, তাকে দেখে মায়া হয়। সে একদৃষ্টিতে শায়লা বেগমের দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে শায়লা বেগম বলে, নিলয়, কি দেখছিস আমার দিকে? তারপর অনেক কষ্টে বলল, নিলয়, আমায় ক্ষমা করে দে। আমি অনেক দিন থেকে তোর সাথে দেখা করব ভাবছিলাম, কিন্তু বয়সের জন্য আমি আর কোথাও যেতেও পারছি না। আমি আর বাঁচব না। তাই খুব ইচ্ছা ছিল মৃত্যুর আগে মুহূর্তে হলেও যেন তোকে আমি দেখতে পাই। আল্লাহ আমার সেই ডাকে সাড়া দিয়েছে। আমি খুব ভুল করেছি। তোর বাবাকে আমি কখনো নিজের সন্তান হিসাবে দেখিনি। তোর এই সর্বনাশে আমি দায়ী। আমি যখন জানতে পারলাম তুই ওর সন্তান, আমি সিরাজ আর রেহেনাকে বলেছিলাম, ওরাই ষড়যন্ত্র করে তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে তোকে এখান থেকে তাড়িয়ে দেয়। আমি ভুল করেছি বাবা। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। তুই অনেক বড় হবি, আমি দোয়া করি। তুই মানুষের জন্য ভালো কাজ করিস, তাই তোর ভালো আল্লাহ করবে। শায়লা বেগমের কথা শুনে নিলয় বলল, দাদি, আমি তো কখনো তোমার উপর রেগেছিলাম না, তাই ক্ষমা চাইছো কেন? আর তুমি মরার কথা বলছো কেন? তোমাকে এখনো অনেকদিন বাঁচতে হবে। তোমার আরও একটা নাচ জামাই দেখা বাকি আছে, এখনো নাচ বউ দেখার বাকি আছে। তুমি এর মধ্যেই চলে যাবে? আমার খুব ইচ্ছা তোর বাবা আর মাকে একবার দেখার। তোর বাবাকে এখানে একদিন আসতে বলবি, আর যেভাবে হোক তোর মাকে খুঁজে বের কর। তার কাছে একবার ক্ষমা চেয়ে নেব। আমার সামান্য ভুলের জন্য ওদের ভালোবাসাটা অপবিত্র হয়ে গেল। তুই কোনো অবৈধ সন্তান নয়, তুই তোর বাবা মার ভালোবাসার ফসল। তুই বড্ড
ওরা কোনো পাপ করে নেই, পবিত্র মনে দিয়ে ওরা একে অপরকে ভালোবেসেছিল। জরিনা নিলয়কে বলল, ভাইয়া তোকে একটা কথা বলবো বলে বলা হয়নি। মিতু তামিমের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। ওরা দুজনে ডেট করছে, নিয়মিত হোটেলে যায়। আমি বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি, আমাকে অনেক কথা শুনিয়েছে। তামিমের মতো ছেলে হয় না, তামিম নাকি মিতুকে বিয়ে করবে বলেছে। তুই এই বিষয়টা একটু দেখবি, তুই তো জানিস মিতু অবুঝ, তুই বড় ভাই, তুই এটা তোর দায়িত্ব। তুই যেমন আমাকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলি, আমি আশা করছি ভালো ছেলে থেকে তুইও ওর বিয়ে দিবি। জরিনার কথা শুনে নিলয় অবাক হয়ে গেল আর বলল, আমাকে আগে বলিসনি কেন মিতু এত নিচে নামতে পারে? তামিম ভালো ছেলে নয়, বিতি বলে একটা মেয়ের সাথে ও রিলেশনে আছে, আর তুই বলছিস মিতুর সাথে? ছি। ঠিক আছে, আমি দেখছি, তোকে কান্নাকাটি করতে হবে না। তুই এখন তোর শ্বশুর বাড়ি যা, আমি ব্যবস্থা করে দেবো। নিলয় জানে মিতুকে কিছু বললে মিতু বিশ্বাস করবে না, তাই নিলয় একটা লোক নিয়োগ করে তামিমের সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করার জন্য। দুদিন পর নিলয়ের হাতে আসে সেই সব তথ্য, আর নিলয় খুব বুদ্ধি করে মিতুর ফোনে পাঠিয়ে দেয়। মিতু হঠাৎ ফোন খুলে দেখে তামিম আর একটা মেয়ের সাথে অন্তরঙ্গ কিছু ছবি। সে কান্নায় ভেঙে পড়ে আর তামিমকে ফোন করে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা করবে। তাড়াতাড়ি কেন ডার্লিং, তোমার কি আর তর্স হচ্ছে না? তামিমের কথা মিতু রেগে যায় আর রেগে গিয়ে বলে, নেকামি করবে না, দরকার আছে তাই বলছি, দেখা করবে। আমি বাধ্য নয় তোমার কথা শুনতে, আমার এখন সময় হবে না, আমি পরে তোমার সাথে কথা বলবো। পরে তোমাকে কথা বলতে হবে না, তুমি আজকে আমার সাথে দেখা করবে। বললাম তো পারবো না। তুমি কি আমাকে কিনে রেখেছো যে হুকুম করছো? আপু ঠিকই বলেছে, তুমি ভালো ছেলে নাও। এতদিন আমি বিশ্বাস করিনি, এবার সত্যি হচ্ছে তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে ব্যবহার করেছো। তুমি যখন অন্য মেয়ের সাথে রিলেশনে আছো, তুমি তাহলে আমাকে ব্যবহার করলে কেন? মিতুর কথা তামিম বুঝতে পারে। সে বলে, তুই তো একটা বাজারের মেয়ে, তোর আবার কি দাম আছে? বিয়ে তো আমি তোকে কখনোই করতাম না, শুধু তোর ভাই আমার বোনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোর সাথে রিলেশন করেছি। ভালো তো আমি তোকে কখনোই বাসিনি, তোর সাথে কিছু মজা করেছি। তুই আমার ভালোবাসার যোগ্য নয়, তুই একটা নষ্টা মেয়ে। কি বললে? আমি নষ্ট মেয়ে? হ্যাঁ। তামিমের কথা মিতু সহ্য করতে পারে না। সে ওকে সত্যি ভালোবেসেছে, তাই সে একটা সিদ্ধান্ত নিল। সকালবেলা মিতুর দরজা খুলে নীলিমা বেগম মেঝেতে মিতুর শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে দেখতে পায়। নীলিমা বেগম চিৎকার করে ওঠে। সে কাঁদতে কাঁদতে জরিনা ও নিলয়কে ফোন করে। সঙ্গে সঙ্গে নিলয়, জরিনা ও শেখ রাজ্জাক সেখানে এসে পৌঁছায়। দরজা ভেঙে মিতুকে দেখতে পায়, চারিদিকে রক্ত, হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে মিতু। নিলয় চেক করে দেখে তখনও নিঃশ্বাস নিচ্ছে। নিলয় তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন করে হসপিটালে ভর্তি করে। প্রায় 6 ঘন্টা পর মিতুর জ্ঞান আসে। নিলয়কে দেখে মিতু কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আমি ভুল করেছি, তুই আমায় ক্ষমা করে দে। তামিম সত্যি ভালো নয়, আপু আমাকে সাবধান করেছিল, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোকে আর কাঁদতে হবে না, এই বয়সে তো মানুষ ভুল করে। তোকে আমি ক্ষমা করে দিয়েছি, তবে তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আশা করি তুইও আমার সঙ্গে সহমত হবি। তুই আমার সাথে থানায় যাবি আর তামিমের বিরুদ্ধে কেস করবি। ও তোর সাথে যা যা করেছে সমস্ত কথা তুই বলবি, কারণ ওকে শাস্তি দিতে হবে। শুধু তুই নয়, অনেক মেয়েরই জীবন নষ্ট করেছে। ও ভয় দেখিয়ে সেসব মেয়েদের মুখ বন্ধ করেছে। কিন্তু তুই ভয় পাবি না, আমি আছি তোর সাথে, তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ ভাইয়া, আমি করব। মিতু নিলয়ের সাথে গিয়ে তামিমের বিরুদ্ধে থানায় কেস করে। পুলিশ তামিমকে অ্যারেস্ট করে। খবর যায় সিরাজ ও রেহেনা বেগমের কাছে। তামিম ওদের ডান হাত ছিল। তারা ঘটনার খবর পেয়ে ভেঙে পড়ে, কারণ সামনে ইলেকশন এসে গেছে। ওরা ভেবেছিল মিতুকে দিয়ে ফায়দা লুটবে, নিলয় বিপদে পড়বে, কিন্তু ঘটনাটা অন্য ঘটে গেল। তামিম জেল থেকে ছাড়া পাচ্ছে না। সিরাজ খান দেখা করতে গেলে তামিম বলে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করুন, আমি আর এখানে থাকতে পারছি না। তুই রেপ কেসের আসামি, তাই তো কিছু দেরি হবে।
আমি তোকে বলেছিলাম বাড়াবাড়ি করিস না, তুই আমার কথা শুনিসনি। আরে মেয়েটা বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কে ওকে বিয়ে করবে? ফুর্তি করার জন্য শুধু প্রেম করেছি, ফুর্তি করা হয়ে গেছে তাই ছেড়ে দিয়েছি। তুমি তো জানো আমি এক নারীতে আসক্ত নয়, আমার অনেক নারী দরকার। সামনে নির্বাচন এসে গেছে, তোকে আমি চুপ থাকতে বলেছিলাম, তুই তা করিসনি, এখন চুপ থাক। আমি চুপ থাকবো না, আমাকে ছাড়ানোর ব্যবস্থা কর, না হলে আমি সব বলে দেব, তোমার আর রেহানা বেগমের সব কুকীর্তি। আমি নিজেও মরবো আর তোমাকেও মারবো। তামিমের কথা শুনে সিরাজ খান আজ সেখানে দাঁড়ায় না, চলে যায়। সে এবার অন্য পরিকল্পনা করতে থাকে। এদিকে ইলেকশন এসে যায়। তামিম খান ও সিরাজকে ওদের দল থেকে বহিষ্কার করা হয়। নিলয়ের দল থেকে নিলয়কে টিকিট দেওয়া হয়। নিলয় মনোনয়ন জমা দেয়। ইলেকশনে নিলয় জয়ী হয়ে সাংসদ নির্বাচন হয়। এলাকার লোক সবাই খুব খুশি হয়। নিলয়ের বাবার আদেশ ছিল, আগে ভালো মানুষ হয়ে মানুষের জন্য কাজ করতে হবে, তবে তুমি নেতা হবে। নিলয় তাই করলো। মানুষের বিপদে মানুষের পাশে ছুটে গেল, আর সেই মানুষই নিলয়কে বিপুল ভোট দিয়ে জয়ী করলো। সংসদীয় দল থেকে নিলয়কে দলের নেতা নির্বাচন করা হলো। ওদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য অন্য দলের প্রার্থী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, কিন্তু সেই দলের ভাঙন শুরু হয়। তারা আস্থা ভোটে জয়ী হতে পারে না। পরবর্তীকালে রাষ্ট্রপতি নিলয়ের দলের নেতাকে ডাকে। অনেক দলের সংসদরা নিলয়কে সমর্থন করতে চায়। তারা নিলয়কে নেতা হিসেবে মেনে নেয় এবং নিলয়দের দলে যোগদান করে। তারপর সবাই নিলয়কে সমর্থন করে রাষ্ট্রপতির কাছে তারা দরবার করে। নিলয়কে প্রধানমন্ত্রীর জন্য সমর্থন পত্র রাষ্ট্রপতিকে দেখায়। রাষ্ট্রপতি নিলয়কে শপথ বাক্য পাঠ করায়। নিলয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। প্রধানমন্ত্রী হয়ে নিলয় কিছু সিদ্ধান্ত নেয়। প্রথমত পিছিয়ে পড়া মানুষের জন্য সে কাজ করে। আজকে নিলয় এসেছে সেই এনজিওতে ভিজিট করতে, সাথে ওর বাবা ছিল। হঠাৎ সেখানে লিপি বেগমকে দেখে পারভেজ চৌধুরী চিনতে পারে আর বলে, লিপি, তুমি এখানে? তখন এনজিওর কর্ণধার আজাদ সরকার বলে, লিপি আমাদের এখানে অনেক দিন থেকেই কাজ করছে, আপনি ওকে চেনেন? হ্যাঁ চিনি, আর খুব ভালো করেই চিনি। তারপর পারভেজ চৌধুরী নিলয়কে বলে, নিলয়, তুই বলছিলি প্রধানমন্ত্রী হয়ে সবার আগে তুই তোর মাকে খুঁজে বের করবি। হ্যাঁ বলেছিলাম তো। এই মহিলা তোর মা, তোর জন্মদাতা। আমি কিছু জিজ্ঞেস করব না, তুই আজকে উত্তর চাইবি ও কেন তোকে তোর ছোট মার হাতে তুলে দিয়েছিল। বাবার কথা শুনে নিলয় লিপি বেগমকে উদ্দেশ্য করে বলে, মা, তুমি আমার মা, বলো না মা, আমি কি দোষ করেছিলাম? তুমি তুমি কেন আমায় ছেড়ে দিয়েছিলে? নিলয়ের মা ডাক উপেক্ষা করতে পারে না লিপি বেগম। নিলয়কে এসে বুকে জড়িয়ে ধরে আর বলে, আমি যখন জানতে পারি আমি মা হতে চলেছি, একদিকে যেমন আনন্দ ধরেছিল, অন্যদিকে কষ্ট হয়েছিল। কেন? তোর বাবা তখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তোর বাবার দোষ ছিল না, তোর বাবাকে রাজনীতি বলি দেওয়া হয়েছিল। আমার বাবা খুব গম্ভীর প্রকৃতির মানুষ ছিল, উনি সমাজকর্মী ছিলেন, তাই তার ইগো বেশি ছিল। এমনিতেও তো তোর বাবার সাথে আমার সম্পর্কটা শুনে বাবা আমার ওপর রেগেছিল। তারপর আমি প্রেগনেন্ট শুনলে উনি হয়তো আরও রেগে যেতেন। তাই আমি সব কিছু ভাবনা চিন্তা করে বাবাকে বলি আমি চাকরি করব। বাবা বলেছিল বিয়ে দেবে, আমি বলেছিলাম পরে বিয়ে করব, কারণ তখন আমার গর্ভে তুই। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। তারপর আমি আমার এক বান্ধবীর সাথে যোগাযোগ করে গ্রামে তার আত্মীয়র বাড়িতে উঠি। এই বান্ধবী আমার অনেক সাহায্য করেছিল। ওখানেই তুই হোস। তারপর তুই যখন 3 বছরের, তখন আমি বুঝতে পারছিলাম না এইভাবে তোকে নিয়ে আমি মানুষ করতে পারবো না। তোর বাবাদের আর্থিক ব্যবস্থাও ভালো ছিল। ওখানে তোর বাবার সম্পত্তি ছিল, তোর চাচা ভালো কাজ করত, তার ভালো পয়সা ছিল। আর নীলিমা আমার বান্ধবী, ছোট বোন ছিল। আমি ওকে অনেক দিন থেকেই চিনতাম। আমি শুনেছিলাম তোর চাচার সাথে ওর বিয়ে হয়েছে। ও খুব ভালো মেয়ে, ও সহজে সবাইকে আপন করে নিতে পারবে। ওর ফোন নাম্বার আমার কাছে ছিল, তাই ওকে একদিন ফোন করে আমি ওর সাথে দেখা করতে চাইলাম। তারপর ওর হাতে আমি তোকে তুলে দিয়েছিলাম। নীলিমার কথা দিয়েছিল ও তোর কোনো অযত্ন করতে দেবে না, ও তোকে মনের মতন মানুষ করবে। তাই আমি নিশ্চিন্তে ছিলাম। আমি মাঝে মাঝে নীলিমাকে ফোন করি, কিন্তু আমি কখনো ওকে ঠিকানা দিইনি। তারপর আমি এনজিওতে কাজ পাই। আমার বাবার একজন সমাজকর্মী ছিল, এই প্রতিষ্ঠানের কর্ণধার আজাদ সরকার আমার বাবার পরিচিত ছিল, তাই আমার কাজ পেতে কোনো সমস্যা হয়নি। তারপর থেকে আমি এখানেই থাকি। তুই যেদিন এখানে প্রথম এসেছিস
আমি তখন তার পাশের রুমেই ছিলাম। তুই যখন তোর নাম আর তোর বাবার নাম বলেছিস, আমার তখনই মনে সন্দেহ হয়েছিল, কারণ তোর নামটা আমি রেখেছিলাম। আমি তখন বুঝতে পেরেছিলাম তুই আমারই সন্তান, কিন্তু সাহস হয়নি। আর আজকে তুই প্রধানমন্ত্রী হয়েছিস, তাই আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ভাবছিলাম তোর সাথে দেখা করে আমি সব কিছু বলবো, কিন্তু তোর সাথে তো তোর বাবাকে দেখে আমার ভালো লাগেনি, কারণ তোর বাবার উপর আমার খুব রাগ ছিল। ও কেন ছেড়ে চলে গিয়েছিল? ও মানুষের জন্য কাজ করতে চেয়েছিল, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে ও চলে গেল। আমি চেষ্টা করে খুঁজেও পেলাম না, আমাকে কিছু বলেও যায়নি। আমি একটা অসহায় মেয়ে। বল, আমি আর কি করতে পারি? লিপি বেগমের কথা শুনে পারভেজ চৌধুরী বলে, আমাকে ক্ষমা করে দাও লিপি। লিপি বেগম ছেলে ও স্বামীকে কাছে পেয়ে আনন্দ ধরে রাখতে পারে না। নিলয় বলল, মা, এবার থেকে তুমি আমাদের সাথেই থাকবে। হ্যাঁ বাবা, থাকবো। আমার যে সংসার করার অনেক দিনের শখ, স্বামী সন্তানকে নিয়ে সুখী একটা সংসার চেয়েছিলাম। এতদিন পর আল্লাহ আমার মনে হয় মুখ চেয়ে রেখেছে। লিপি বেগম প্রধানমন্ত্রী বাসভবনে চলে আসে। এর কিছুদিন পর তামিম খান পুলিশকে সমস্ত ঘটনা বলে দেয়। সিরাজ রেহেনা বেগমকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। মিতুকে দেখাশোনা করে ভালো ছেলের সাথে নিলয় বিয়ে দেয়। শাইলা বেগম মারা যায়, তাই নীলিমা বেগমকে নিলয় নিজের কাছে নিয়ে চলে আসে। রাতের বেলা নিলয় ফোন করে সাদিয়াকে, কিন্তু সাদিয়া ফোন তোলে না। পরপর 4 বার ফোন করার পর সাদিয়া ফোন ধরে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এতক্ষণে ফোন করার সময় হলো? কি করছিলে এতক্ষণ? কি করব, ঘুমিয়ে পড়েছি। কাল খুব সকালে উঠতে হবে। একটা চাকরি দেখছি, সেখানে সকাল 10টার মধ্যে যেতে হবে। ইন্টারভিউ আছে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে, আর আমি হোস্টেলে থাকতে পারবো না। এবার তো বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। কে আমাকে খরচ দেবে? আমার চাকরিটা খুব দরকার। ও তাই বুঝি। তা বেশ, তো তুমি বলছিলে, আবার আপনি বলছো কেন? এখন আপনার অনেক নাম, দেশের প্রধানমন্ত্রী, অনেক দূরে মানুষ হয়ে গেছেন, তাই তো আপনি বলছি। আপনাকে সম্মান না দেখালে দেশের জনগণ তো আমাকে আবার ছাড়বে না। সামনাসামনি হও, তারপর দেখাচ্ছি মজা। কালকে আমি যাব, তুমি আমার সাথে দেখা করবে। শুনেছো তো, যে মহিলার সাথে তুমি আমার আলাপ করে দিয়েছিলে তোমাদের কলেজ প্রোগ্রামে, উনি আমার মা। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আপনি তো বলেননি। রেগে আছো মনে হচ্ছে। ঠিক আছে, কালকে সবকিছু নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে। কেন তোমাদের বাড়ি যাব? 30 বছর বয়স হয়ে গেল, আর কদিন ব্যাচেলার থাকবো। বাবা মা, ছোট মা নাতি নাতনির জন্য বায়না করছে। এবার আমার কি করা উচিত তুমি বলো? দেশের প্রধানমন্ত্রীর জন্য কি মেয়ের অভাব হবে? না, হবে না, কিন্তু 14 বছরের সে কিশোরী মেয়েটিকে আমি আজও ভালোবাসি, তাই ওকে আমি চাই। অন্য কোনো মেয়েদের প্রতি কোনো ফিলিংস খুঁজে পাই না। নিজে থেকে কখনো বলেননি, আমি বলছিলাম তাই। আমি অপেক্ষা করতে বলেছিলাম, মনে আছে সে কথা? আর অপেক্ষা করতে হবে না। এবার আমার ঘূর্ণি হচ্ছে, এটাই ফাইনাল। দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, আর কদিন অপেক্ষা করবো বলো? তারপর সাদিয়াকে নিয়ে আসে নিলয়। একটা ভালো দিন দেখে সাদিয়াকে সে বিয়ে করে নেয়। আজকে ওদের বাসর রাত। নিলয় সাদিয়াকে বলে, সাদিয়া, তোমার মা চাচার সাথে দেখা করবে না? আজকের দিন ওদের নাম বলবে না। অনেক কষ্ট দিয়েছে, আমি ওদেরকে কখনো ক্ষমা করব না। ওরা নিজেরা নোংরামি করেছে, আর তোমার বাবা মার মতো পবিত্র মানুষগুলোকে নিয়ে নোংরা কথা বলেছে। আমার খুব ঘেন্না হয়, কেন আমি এরকম মায়ের গর্ভে জন্মালাম। আজকের দিন দুঃখ করো না, আমরা আমাদের সন্তানকে খুব ভালো করে মানুষ করব। ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আমরা একটা সুন্দর পরিবার গড়ে তুলব। তুমি হবে আমার যোগ্য সহধর্মিনী। সুখী হোক এই দম্পতি। আমাদের এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত।